আমরা লাস্ট দিন ভাইরাসের অপকারিতা নিয়ে পড়ছিলাম যে ভাইরাস আমাদের কি কি অপকারিতা করে, ভাইরাস এর অপকারী দিকগুলো আমরা পড়ছিলাম এবং অপকারী দিকগুলো পড়তে পড়তে আমরা কিছু স্পেসিফিক ভাইরাস নিয়ে লাস্ট দিন পড়েছি। যেমন আমরা ইবোলা ভাইরাস নিয়ে পড়েছি, আমরা করোনা ভাইরাস নিয়ে পড়েছি, আমরা জিকা ভাইরাস নিয়ে পড়েছি, আমরা চিকুনগুনিয়া নিয়ে পড়েছি। তো এই ভাইরাসগুলো নিয়ে আমরা একটু হালকা পাতলা কথাবার্তা বলার চেষ্টা করেছি। তো এই ভাইরাসগুলো আমরা নিয়ে দেখেছি। একজন পক্স সম্পর্কে জানতে চাচ্ছে। পক্স হচ্ছে যে পক্স বা যেটাকে আমরা বলি বসন্ত বলি, বসন্ত ডিজিজটার ইংরেজি হচ্ছে পক্স। পক্স তিন টাইপের হয়, একটাকে বলি আমরা চিকেন পক্স, এটা মুরগির মধ্যে প্রথমে পাওয়া গেছে। তো একটা হচ্ছে চিকেন পক্স বা আমরা বলি হচ্ছে যে গুটি বসন্ত, একটাকে বলি আমরা জল বসন্ত এবং আরেকটা আছে যেটাকে আমরা বলি গরুর বসন্ত। তো আমাদের জন্য এগুলোর ভাইরাস সম্পর্কে জানলেই হবে। এবং এই পক্স কিছু কিছু ভাইরাল ডিজিজ আছে, তারা খুবই ভালো কাজ করে। এই ভাইরাল ডিজিজগুলো যদি আমাদের লাইফে একবার হয় তাহলে এই ভাইরাল ডিজিজগুলো আর কখনো হয় না, কারণ আমাদের বডিতে যে জীবাণু প্রবেশ করবে সেই জীবাণুর বিরুদ্ধে আমাদের দেহ প্রতিরক্ষা তৈরি করে। আমাদের দেহ সেই জীবাণুর বিরুদ্ধে কি তৈরি করে? প্রতিরক্ষা তৈরি করে। আমাদের বডির যে অ্যান্টিবডি রয়েছে, অ্যান্টিবডিগুলো সেই জীবাণুর বিরুদ্ধে নিজেদের প্রস্তুত করে, জীবাণুগুলোকে মারে এবং মারার সাথে সাথে সেই জীবাণুগুলো স্মৃতি মনে রাখে আজীবন। এখন স্মৃতি যদি আজীবন মনে রাখতো তাহলে তো হচ্ছে যে আমাদের একবার রোগ হওয়ার পর ওই রোগ আর কখনো হতো না। তো আমাদের এই যে স্মৃতিকোষ হিসেবে কাজ করে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এরা স্মৃতিকোষ বা মেমোরি বি সেল, মেমোরি টি সেল হিসেবে কাজ করে। তো কিছু কিছু ভাইরাসের ফলে এই যে মেমোরি বি সেল, মেমোরি টি সেল তৈরি হয়, এগুলা আজীবন থেকে যায়। এগুলার আয়ুষ্কাল প্রায় 20-30 বছরের বেশি হয়, যেটা আজীবন থেকে যায় বা এরা ডিভাইডেশন প্রলিফারেশন হয়ে এমন একটা কন্ডিশনে এরা আজীবন আমাদের বডির প্রতিরক্ষা দেয়। এই জন্য এই ডিজিজগুলোকে বলে যে এই ডিজিজগুলো যদি আমাদের একবার হয় তাহলে এগুলোকে লাইফ লং ইমিউনিটি বা লাইফ লং প্রতিরক্ষা পাওয়া যায়। যেমন চিকেন পক্স এরকম একটা ভাইরাস, তারপর হচ্ছে জলবসন্ত যেটা সেটা এরকম একটা ভাইরাস, তারপর হচ্ছে মিজলস এটা এরকম একটা ভাইরাস। তো এরকম কিছু কিছু ভাইরাসের ক্রাইটেরিয়া হচ্ছে তারা লাইফ লং প্রোটেকশন দিবে। এখন আবার কিছু কিছু ভাইরাস হচ্ছে প্রতি বছর আমাদের আক্রমণ করে। যেমন ইনফ্লুয়েঞ্জার কথা যদি আমরা বলি, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আমাদের নর্মালি বৃষ্টির সিজনে যে সর্দি কাশি লাগে সেটা ইনফ্লুয়েঞ্জার জন্য হয়। তো বাংলাদেশে আমরা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য টিকা দেই না, আমেরিকাতে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য টিকা দেওয়া হয় এবং ওরা প্রতি বছর নতুন করে একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য টিকা দেয়। কারণ কি? প্রতি বছর ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মধ্যে মিউটেশন ঘটে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের যে সেরোটাইপ রয়েছে সেই সেরোটাইপের মধ্যে পরিবর্তন ঘটে। এখন তোমাদের নেক্সট প্রশ্ন তাহলে জাগ্রত হবে, ভাই সেরোটাইপ জিনিসটা কি? সেরোটাইপ এবং জিনোটাইপ এই দুইটা জিনিস আমরা পড়াবো আজকে। আমরা যখন ডেঙ্গু পড়তে যাব ডেঙ্গু সেরোটাইপ বলতে একটা কথা আসবে, সো আমরা সেরোটাইপ আর জিনোটাইপ এই দুইটা ব্যাপার নিয়েও জানবো। আচ্ছা, তো আমরা হচ্ছে যে এগুলো নিয়ে অলরেডি আমরা হচ্ছে যে মার্কারটা এত জ্বালায় যে ওকে, এগুলো নিয়ে আমরা অলরেডি স্টাডি করে ফেলছি, তাই না? এখন আজকে আমরা পড়বো হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ইনফ্লুয়েঞ্জার জন্য যে সাইন সিমটম হয় আমরা কি বলি? ফ্লু মানে হচ্ছে সাধারণ সর্দি কাশি। ইনফ্লুয়েঞ্জা দিয়ে আমাদের নর্মাল যে রোগ হয় তাকে আমরা বলি ফ্লু দ্বারা যেটি আমরা বলি সাধারণ সর্দি কাশি। তো কখনো কখনো এই ইনফ্লুয়েঞ্জা কিছু তার জেনেটিক্যাল মিউটেশন করে কিছু পরিবর্তিত রূপে চলে আসে এবং এই পরিবর্তিত রূপগুলো আমাদের জন্য ভয়াবহ। যেমন 2008-9 সালের দিকে একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ছড়িয়ে পড়ে চীন থেকে। সেই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটার নাম ছিল সোয়াইন ফ্লু। সেই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটার নাম কি ছিল? সোয়াইন ফ্লু ডিজিজ। এই যে সোয়াইন ফ্লু আছে বলি আমরা, সোয়াইন ফ্লুটা আমাদের একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এই যে সোয়াইন ফ্লু রয়েছে, এই সোয়াইন ফ্লুটা, সোয়াইন মানে হচ্ছে পিগ, এটা হচ্ছে শুকুরের খামার থেকে সর্বপ্রথম ছড়ায়, দ্যাটস ওয়াই আমরা একে কি বলি? সোয়াইন ফ্লু বলি। আরেকটা ফ্লু পাওয়া যায় যেটাকে আমরা বলি অ্যাভিয়ান ফ্লু বা অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা বলে, অ্যাভিয়ান ফ্লু বলে বা অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা বলে। তো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মধ্যে দুইটা আমাদের জন্য খুব পরিচিত বা যে দুইটা পৃথিবীতে অ্যালার্মিং সৃষ্টি করেছিল, একটা নাম সোয়াইন ফ্লু আর একটা নাম অ্যাভিয়ান ফ্লু বা আমরা এটাকে কি বলি? অ্যাভিয়ানের আরেকটা নাম হচ্ছে বার্ড ফ্লু। তো আমরা এই বার্ড ফ্লুর নাম শুনেছি হয়তো, বাংলাদেশে যত পোলট্রি খামার ছিল সব পোলট্রি খামার ধ্বংস করে ফেলা হয়েছিল এই বার্ড ফ্লুর কারণে। ঠিক আছে, এই যে আমাদের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে,
এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের যে গোত্র বা এর যে ফ্যামিলি রয়েছে, গোত্র বা ফ্যামিলি, এর গোত্র বা ফ্যামিলিকে আমরা বলি অর্থোমিক্সো ভাইরাস। অর্থোমিক্সো ভাইরাস। তো এই যে অর্থোমিক্সো ভাইরাস রয়েছে, অর্থোমিক্সো ভাইরাসগুলো এরকম গোলাকৃতির হয়, গোলাকৃতির হয় এবং এই হচ্ছে যে ভেতরে একটা ক্যাপসিড আবরণ থাকে, তার ভেতরে হচ্ছে যে ডিএনএ, তার ভেতরে হচ্ছে যে আরএনএ থাকে। তো এই যে বাইরের আবরণ, এই বাইরের আবরণে এখানে কিছু স্পাইক থাকে, এই স্পাইকগুলা খুব ইম্পর্টেন্ট এই অর্থোমিক্সো ভাইরাসের কারণে। অর্থোমিক্সো ভাইরাস বলো আর প্যারামিক্সো ভাইরাস বলো। আমরা প্যারামিক্সো ভাইরাস কোথায় পড়ে আসছি? প্যারামিক্সো ভাইরাস কিন্তু আমরা নিপা ভাইরাসের ক্ষেত্রে বলছি যে নিপা ভাইরাস কোন ধরনের ভাইরাস? আমাদের প্যারামিক্সো ভাইরাস, অর্থোমিক্সো ভাইরাস। কি ক্লিয়ার না? বোর্ড আনক্লিয়ার সবার কাছে? বোর্ড কি দেখতে সকলের সমস্যা হচ্ছে? ওকে, আমরা আরেকটু সামনে এগিয়ে নিয়ে যাই। লেখা একটু বড় করতে হবে না, লেখা বেশি ছোট। অর্থোমিক্সো ভাইরাস। আচ্ছা, এই যে অর্থোমিক্সো ভাইরাস বা এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এই যে স্পাইকগুলো আছে না, এর মধ্যে দুইটা স্পাইক আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই একটা স্পাইক আছে যেটাকে আমরা বলি হেমাগ্লুটিনিন। একটা স্পাইককে আমরা কি বলি? হেমাগ্লুটিনিন। আরেকটা স্পাইককে আমরা বলি নিউরামিনিডেজ। নিউরামিনিডেজ। একটাকে বলি আমরা হেমাগ্লুটিনিন, যেটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি, আরেকটাকে বলি আমরা নিউরামিনিডেজ, যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এই দুইটা হচ্ছে যে আমাদের একটা প্রোটিন। এই দুইটা কি? হেমাগ্লুটিনিন আর নিউরামিনিডেজ, এই দুইটা হচ্ছে প্রোটিন। স্পাইকগুলো যে থাকে, স্পাইকগুলোর মধ্যে এই প্রোটিন থাকে। একটা প্রোটিনের নাম হেমাগ্লুটিনিন, আরেকটার নাম নিউরামিনিডেজ। তো প্রতি বছর কি হয়, ইনফ্লুয়েঞ্জার মধ্যে এই হেমাগ্লুটিনিন এবং নিউরামিনিডেজ নামক যে প্রোটিন দুইটা আছে, এই প্রোটিন দুইটার মধ্যে প্রতি বছর পরিবর্তন আসে। এই যে হেমাগ্লুটিন এবং নিউরামিনিডেজের মধ্যে কিছু স্লাইড পরিবর্তন দেখা যায়। এই কারণে কি হয়, ধরো এই বছর আমাকে যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আক্রমণ করলো, সামনের বছর যেটা আক্রমণ করবে তার প্রকৃতিটা বা তার যে প্রোটিনের ক্যারেক্টারিস্টিকগুলো, তার অ্যান্টিজেনিক যে প্রপার্টি, সেটা ভিন্ন হয়। ভিন্ন হওয়ার ফলে কি ঝামেলা হচ্ছে, আমার দেহ এর আগে যে আক্রমণ করছিল আমাকে, এবছর যে আক্রমণ করছে তাকে চেনে, তার বিরুদ্ধে আমার মেমোরি, বি সেল, টি সেল প্রডিউস করা আছে, আমি সে যদি আবার আসে তার ধরে মাইট দিতে পারবো। কিন্তু এর পরের বছরই কি চেঞ্জ হয়ে যাচ্ছে, এই হেমাগ্লুটিনিন, নিউরামিনিডেজ এই জায়গাটায় পরিবর্তন চলে আসতেছে। ঠিক আছে, যেহেতু পরিবর্তন চলে আসতেছে, সো দ্যাটস ওয়াই হচ্ছে যে আমরা প্রতি বছর বছর আমাদের ইনফ্লুয়েঞ্জার টিকা দেওয়া লাগে। ঠিক আছে, লেখার ছোট। এবার দেখা যাচ্ছে? এবার দেখা যাওয়ার কথা। আচ্ছা, তো এই সোয়াইন ফ্লু আর হচ্ছে যে বার্ড ফ্লুর ক্ষেত্রে, আমরা বার্ড ফ্লু থেকে আমরা এই জায়গায় যাওয়ার কারণ হচ্ছে সোয়াইন ফ্লু যে ভাইরাসটা দ্বারা হয়, বা সোয়াইন ফ্লুর যে সেরোটাইপ, সেই সেরোটাইপকে বিজ্ঞানীরা দেখলো যে সোয়াইন ফ্লু হয় H1N1, এই যে টাইপটা আছে এই টাইপের কারণে, এই টাইপের কারণে হয়। তাহলে এই টাইপটাকে আমরা বলি সেরোটাইপ। আচ্ছা, আর অ্যাভিয়ান ফ্লু বা অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা এটা হয় H5N1, এই সেরোটাইপটার কারণে হয়। ঠিক আছে, এখন তাহলে প্রশ্ন জাগছে যে ভাইয়া সেরোটাইপ কি আর জেনোটাইপ কি? এই টার্মটা কি? আচ্ছা, সেরোটাইপ কি? আচ্ছা, সেরোটাইপ ভার্সেস হচ্ছে জেনোটাইপ। জেনোটাইপটা তোমাদের বইয়ে নাই, সেরোটাইপ কথাটাই আছে। ডেঙ্গুর ক্ষেত্রে সেরোটাইপ কথাটা আসবে, তাও আমি একটু বলে দিচ্ছি। গোত্রের নাম বোঝা যাচ্ছে না। আচ্ছা, অর্থোমিক্সো
ভাইরাস। আচ্ছা, সেরোটাইপ এবং জেনোটাইপটা কি দেখো, জেনোটাইপটা হচ্ছে জেনেটিক্যাল চেঞ্জ, জেনেটিক্যাল চেঞ্জ। যখন একটা ভাইরাসের জেনেটিক্যাল কোনো চেঞ্জ হয় সেটাকে আমরা বলি জেনোটাইপ। কিন্তু এই জেনেটিক্যাল চেঞ্জটা আমাদের এক্সপ্রেসড, মানে হচ্ছে যে সে বাইরে প্রকাশ, এক্সপ্রেসড অর নট, যে বাইরে হয় সে প্রকাশ পায় বা নাও পেতে পারে। যে এই যে জেনেটিক্যাল যে একটা চেঞ্জ হচ্ছে একটা ভাইরাসের মধ্যে, সেই ভাইরাসের মধ্যে জেনেটিক্যাল চেঞ্জটা যদি জেনেটিক্যাল যে চেঞ্জ হয় সেটা এক্সপ্রেসড হতে পারে আবার নাও হতে পারে। তো সেটার ক্ষেত্রে এক্সপ্রেস যদি হয়, যদি এই জেনেটিক্যাল চেঞ্জের কারণে কোনো পরিবর্তন আসে, তাহলে এখানে আমরা নতুন নতুন ভাইরাস এর প্রকৃতি পাবো, মানে একই গোত্রের ভাইরাস বাট সেটার ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য আমাদের কিছুটা পরিবর্তন হবে। আর সেরোটাইপ হচ্ছে কি, সেরোটাইপ হচ্ছে তার এই যে সেরো কথাটা আসছে প্রোটিন থেকে, তার যে প্রোটিন আবরণ, প্রোটিনের যে গঠন, সেই প্রোটিন গঠনের মধ্যে পরিবর্তন। তার মানে হচ্ছে প্রোটিন অর অ্যান্টিজেনিক চেঞ্জ। তার মানে প্রোটিনের যে স্ট্রাকচার রয়েছে, তার যে প্রোটিন মানে হচ্ছে যে আমরা ক্যাপসিডের যে আবরণ বলি, সেই ক্যাপসিড আবরণ বা লিপোপ্রোটিন আবরণ, এই প্রোটিন আবরণে বা অ্যান্টিজেনিক চেঞ্জ। আর অ্যান্টিজেনিক চেঞ্জটা অলওয়েজ কী হয়, আমাদের এক্সপ্রেসড হয়। তার মানে এই যে আমাদের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, তার মধ্যে এই যে প্রোটিনগুলো রয়েছে, এই প্রোটিনগুলো পরিবর্তনের কারণে আমরা কিন্তু দুই টাইপের ইনফ্লুয়েঞ্জা পাচ্ছি। এই দুই টাইপের যে ইনফ্লুয়েঞ্জা পাচ্ছি, এই ইনফ্লুয়েঞ্জাগুলো কিন্তু আমাদের দুই টাইপের ডিজিজ করতেছে, এবং এই টাইপগুলো আস্তে আস্তে আবার প্রোটিনের পরিবর্তন হওয়ার কারণে নতুন নতুন টাইপ হয়। এই যে নতুন নতুন টাইপ যেগুলো বাহ্যিকভাবে বৈশিষ্ট্যটা প্রকাশ পায়, একে বলি আমরা সেরোটাইপ। এবং প্রত্যেকটা নতুন টাইপের জন্য আমাদের বডি প্রতিবার নতুন নতুন অ্যান্টিবডি তৈরি করা লাগে, আগের অ্যান্টিবডিগুলো দিয়ে কাজ হয় না। কিন্তু জেনোটাইপটা হচ্ছে যে ভাইরাসের এই যে জেনেটিক রয়েছে, জেনেটিক্সের মধ্যে কোনো পরিবর্তন হবে, বাট সেই পরিবর্তনটা নট নেসেসারি সবসময় প্রকাশ পাবে। সেই পরিবর্তনটা কখনো প্রকাশ পেতেও পারে, কখনো প্রকাশ নাও পেতে পারে। এটাকে বলা হয় সেরোটাইপ, একটাকে বলি সেরোটাইপ, একটাকে বলি আমরা জেনোটাইপ। সো এই দুইটা টার্ম জাস্ট একটু মাথায় রাখো, এই দুইটা টার্ম মাথায় রাখলেই হবে, তোমাদের জন্য খুব মহামারী লেভেলের গুরুত্বপূর্ণ জিনিস না এটা। আমার মার্কার গেল কই? হ্যাঁ, দুইটাই চেঞ্জ হতে পারে, জেনোটাইপ একটা পরিবর্তন, সেরোটাইপ একটা পরিবর্তন, এবং দুইটা পরিবর্তনের কারণেই আমাদের কি হয় যে ভাইরাসগুলা আমাদের এত বেশি রোগ সৃষ্টি করে। ভাইরাসের রোগ সৃষ্টি করার ক্ষমতা কিন্তু ব্যাকটেরিয়ার থেকেও বেশি, এবং ভাইরাস দ্বারা পৃথিবীর মানুষ আক্রান্ত হয়েও বেশি। আচ্ছা, কিছু ভাইরাস আছে যারা আমাদের ক্যান্সার তৈরি করতে পারে, এদেরকে আমরা বলি ক্যান্সার প্রডিউসিং ভাইরাস। এই জিনিসটাও তোমাদের বইয়ে আছে, বইয়ের ইনফরমেশনটাই আমি জাস্ট একটু ঘুরায় দিচ্ছি। ক্যান্সার প্রডিউসিং ভাইরাস যেমন হ্যাপাটাইটিস বি ভাইরাস অ্যান্ড হ্যাপাটাইটিস সি ভাইরাস, এরা যে ক্যান্সারটা করে, এরা হচ্ছে আমাদের লিভারের ক্যান্সার করে, লিভারকে আক্রমণ করে, ঠিক আছে? হ্যাপাটাইটিস বি অ্যান্ড হ্যাপাটাইটিস সি ভাইরাস। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এইচপিভি। এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটা আমাদের যে জায়গায় ক্যান্সার করে সেটা হচ্ছে আমাদের নারীদের জন্য খুব ইম্পর্টেন্ট বা মেয়েদের জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আমাদের জরায়ুতে ক্যান্সার করতে পারে, এটাকে আমরা বলি অ্যানোজেনিটাল ক্যান্সার, অ্যানোজেনিটাল ক্যান্সার, বা বাংলায় বললে জরায়ু মুখে ক্যান্সার করে। তো এই জরায়ু মুখে ক্যান্সার প্রিভেন্ট করার জন্য কিন্তু মেয়েদের টিকা দেওয়ার নিয়ম আছে। এই এইচপিভি ভাইরাসের এগেনস্টে বাংলাদেশে সরকারের পক্ষ থেকে মোস্ট প্রবাবলি ফ্রিতে টিকা দেওয়া হয়। তো 18 বছর বয়স হওয়ার পরেই মেয়েদের এই টিকাটা নিয়ে নেওয়া উচিত, কারণ না হলে এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা এই অ্যানোজেনিটাল ক্যান্সার হওয়ার খুব ভালো সম্ভাবনা থাকে। অ্যানোজেনিটাল বা জরায়ু মুখে ক্যান্সার, এবং এটা একটা ভয়াবহ পরিণতি হয় পরবর্তীতে। আরেকটা হচ্ছে হিউম্যান হারপিস ভাইরাস 8। হিউম্যান হারপিস ভাইরাসের অনেকগুলো প্রজাতি রয়েছে, তার মধ্যে একটা প্রজাতি হচ্ছে 8 নম্বর প্রজাতি। এই 8 নম্বর প্রজাতির কারণে যে রোগটা হয় তাকে বলি আমরা ক্যাপোসি সারকোমা। ক্যাপোসি সারকোমা একটা স্কিন ক্যান্সার। ক্যাপোসি সারকোমা একটা কি ক্যান্সার? স্কিন ক্যান্সার। ক্যাপোসি সারকোমা একটা কি ক্যান্সার? স্কিন ক্যান্সার। এবং
হ্যাঁ, মেহনাজ মাহিন, এই দুই টাইপের ভাইরাসের টাইপ চেঞ্জ হতে পারে। এবং ক্যাপোসি সার্কোমা যে স্কিন ক্যান্সার, এই ক্যাপোসি সার্কোমাটা বা এই হিউম্যান হার্পিস ভাইরাস টাইপ 8 এইটা আমাদের সাধারণ মানুষকে আক্রমণ করে না। সাধারণ মানুষ যাদের ইমিউনিটি মানে প্রতিরক্ষা সিস্টেম ভালো তাদের আক্রমণ করে না, তাদের আক্রমণ করে এই ডিজিজটা হয় না। তাহলে কাদের হয়? সাধারণ মানুষদের, যাদের ইমিউনিটি ভালো তাদের কিন্তু এই রোগটা হয় না। এই ক্যাপোসি সার্কোমা স্পেসিফিক এইডস পেশেন্টদের হয়। তো আমরা যদি কোনো পেশেন্টের মধ্যে দেখতে পাই, ধর আমার কাছে একটা পেশেন্ট আসলো, সেই পেশেন্টের মধ্যে আমি দেখতে পাইলাম যে সেই পেশেন্টের ক্যাপোসি সার্কোমা বা স্কিন ক্যান্সার রয়েছে, তখন আমি ধরেই নিব সে এইডস পেশেন্ট। কারণ এইডস পেশেন্ট ছাড়া নর্মাল কারো এই ক্যাপোসি সার্কোমা বা হিউম্যান হার্পিস ভাইরাস দ্বারা কোনো রোগ হয় না। কারণ হিউম্যান হার্পিস ভাইরাস খুবই দুর্বল প্রকৃতির একটা ভাইরাস, সে নর্মালি যাদের ইমিউনিটি ভালো তাদের রোগ করতে পারে না। কারণ আমাদের ইমিউন সিস্টেম, আমাদের যে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন ডিফেন্স রয়েছে, তারা হচ্ছে যে এই ভাইরাসটাকে মেরে ফেলে। শুধুমাত্র এই ভাইরাস কাদের ক্ষেত্রে আক্রমণ করতে পারে? এইডস পেশেন্টদের। এইডসের ফুল ফর্ম আমরা জানি অ্যাকিউট ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। যে এইডস মানে সে ইমিউনো ডেফিসিয়েন্সি রয়েছে, তার প্রতিরক্ষা সিস্টেম দুর্বল। এবং এইডস পেশেন্টদের এই প্রতিরক্ষা সিস্টেম দুর্বল হওয়ার কারণে যা দিয়ে কারো কখনো রোগ হয় না, তা দিয়েও তাদের রোগ হতে পারে। এইচবিভি আর এইচসিভি। এইচবিভি মানে হ্যাপাটাইটিস বি ভাইরাস, এইচসিভি মানে হ্যাপাটাইটিস সি ভাইরাস। এবং আরেকটা রয়েছে, এটার নামটা তোমাদের বই নাই, লিখে রাখো, এপস্টেইন। কারণ তোমাদের এতগুলা বই, কোন বই যে কি আছে আর কি নাই। এপস্টেইন বার ভাইরাস, এই এপস্টেইন বার ভাইরাস দ্বারা হয় আমাদের লিম্ফোমা। লিম্ফোমা মানে হচ্ছে ক্যান্সার অফ লিম্ফ নোড। তো এই চারটা ভাইরাস আমাদের ক্যান্সার প্রডিউস করতে পারে। তোমাদের বইয়ে উপরে তিনটার নাম দেওয়া আছে, এটার নামটা নাই, সো এটার নামটা আমরা জেনে রাখি। হ্যাঁ, তোমাদের বই এভাবে ক্যান্সার প্রডিউসিং ভাইরাস স্পেসিফিক আলাদা করে বলা নেই, নর্মালি বলা যে এই ভাইরাস ক্যান্সার তৈরি করতে পারে। ক্লিয়ার এতটুকু? তো হিউম্যান হার্পিস ভাইরাসটাকে তোমাদের বইয়ে বলা আছে হার্পিস সিমপ্লেক্স। এই যে এটা না, এটাকে তোমাদের বইয়ে বলা হচ্ছে হার্পিস সিমপ্লেক্স বলা আছে, ঠিক আছে। যদিও হার্পিস সিমপ্লেক্সের অনেকগুলো টাইপ আছে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। এই ক্যাপোসি সার্কোমাটা শুধু টাইপ 8 যে আছে, টাইপ 8টা হচ্ছে ক্যাপোসি সার্কোমা করে। লিম্ফ নোড, আমাদের লসিকা গ্রন্থি, লসিকা গ্রন্থির ক্যান্সার। লিম্ফ নোড, লিম্ফ নোড মানে লসিকা গ্রন্থি। তো এবার আসো যে ভাইরাসের, তো আশা করি লেখা শেষ, আমরা এবার একটু মুছে ফেলি। এতক্ষণ তো ভাইরাসের অপকারিতা অনেক বললাম, এবার একটু ভাইরাসের উপকারিতা নিয়ে একটু কথা বলি। তো ভাইরাসের উপকারিতা হচ্ছে যে আমাদের কাঁটা দিয়ে কাঁটা তোলার কাজ করা হয় ভাইরাসের ক্ষেত্রে। তো ভাইরাসের উপকারিতা বলতে গেলে আমরা ভাইরাসের উপকারিতার মধ্যে আমরা এই যে করোনা ভাইরাসের যেমন ভ্যাকসিন তৈরি করতে যাচ্ছি আমরা, তো এরকম ভ্যাকসিন বা টিকা তৈরি করা হয়, টিকা তৈরি। হ্যাঁ, তো টিকা তৈরি করা হয় কোন কোন ভাইরাসের বিরুদ্ধে টিকা তৈরি করা গেছে অলরেডি, যেমন বসন্ত ভাইরাসের বিরুদ্ধে টিকা তৈরি করা গেছে, পোলিও ভাইরাসের ক্ষেত্রে টিকা তৈরি করা গেছে, তারপর হচ্ছে তোমার জলাতঙ্ক বা র্যাবিস, এই ভাইরাসের বিরুদ্ধে টিকা তৈরি করা গিয়েছে। বসন্ত, পোলিও, জলাতঙ্ক ইংরেজি কি? র্যাবিস, বসন্ত মানে পক্স। তারপর হচ্ছে যে আমার এছাড়া প্লেগ, প্লেগ তোমাদের বই বলা আছে প্লেগের ভ্যাকসিন ভাইরাস থেকে তৈরি করছে, বাট এরকম কোনো কথা নাই যে প্লেগ একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আমরা যে প্লেগ বলি বা ব্ল্যাক ডেথ বলি, এটা একটা ব্যাকটেরিয়া জনিত রোগ। এবং হচ্ছে যে এই যে আমরা প্লেগ টার্মটা ইউজ করি, এই প্লেগটা একটা ব্যাকটেরিয়া থেকে এই রোগটা হয়ে থাকে, প্লেগ। সো প্লেগ কিন্তু কোনো ভাইরাস গঠিত রোগ না, এটা আমাদের একটা মিসকনসেপশন। প্লেগ হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ।
এবং প্লেগটা নর্মালি ইঁদুর থেকে ছড়ায় বেশি, হ্যাঁ, ইঁদুর থেকে মানুষে ছড়ায়। এবং হচ্ছে প্লেগ যেটা আমরা 1720 সালে এটাকে ব্ল্যাক ডেথ বলা হতো, কারণ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, বলা হয় প্রায় 50 মিলিয়ন পিপল উইবার প্লেগ 1720 সালে প্লেগে মারা গিয়েছে। আচ্ছা, তো এই ভ্যাকসিনগুলো তৈরি করে এরকম বসন্ত, পোলিও, জলাতঙ্ক, এইরকম নানা কিছু ভ্যাকসিন তৈরি করে। তারপর হচ্ছে যে আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে, ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে, যত ক্ষতিকর ব্যাকটেরিয়া আছে তাদের ধ্বংস করতে পারে। কারণ আমরা জানি যে ভাইরাসের একটা প্রপার্টি আছে ব্যাকটেরিওফাজ, ভাইরাসকে আমরা কি বলি ব্যাকটেরিওফাজ, তারা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে টিউলিপ ফুলের মধ্যে একটা ইম্পর্টেন্ট কাজ আছে যে টিউলিপ ফুলের ক্ষেত্রে এই ব্যাকটেরিয়া যখন হচ্ছে যে ভাইরাসগুলো যখন টিউলিপ ফুলকে আক্রমণ করে, টিউলিপ ফুল কোন দেশের জাতীয় ফুল? টিউলিপ হচ্ছে ইংল্যান্ডের জাতীয় ফুলকে আমরা টিউলিপ বলি। সো এই টিউলিপটা না ইংল্যান্ডের জাতীয় ফুল টিউলিপ, মোস্ট প্রবাবলি যে টিউলিপটা হচ্ছে যে ইংল্যান্ডে সবচেয়ে বেশি হয়। এই টিউলিপের উপর যখন ভাইরাস আক্রমণ করে তখন টিউলিপের উপর সাদা সাদা দাগ পড়ে। তো ভাইরাসের আক্রমণে টিউলিপে সাদা সাদা দাগ পড়ে। তো এই যে ভাইরাসের আক্রমণে টিউলিপে সাদা সাদা দাগ পড়ে, এই তখন আমরা ওই টিউলিপকে বলি ব্রোকেন টিউলিপ, এবং ব্রোকেন টিউলিপের দাম অনেক বেশি হয়। সো ভাইরাসের আক্রমণের জন্য হচ্ছে যে চাষিরা বসে থাকে যে কখন ভাইরাসের আক্রমণ পড়বে, কারণ ভাইরাসের আক্রমণ পড়লে এই টিউলিপটা ভালো মতো দেখা যায় না। বাসা বাড়িতে যে ইঁদুর আছে সেই ইঁদুর থেকে প্লেগ ছড়াবে না, বাসা বাড়িতে যে ইঁদুর আছে সেই ইঁদুর থেকে প্লেগ ছড়াইলে তো হয়েছিল। আর অস্ট্রেলিয়াতে খরগোশের সংখ্যা অনেক বেশি, এত বেশি অস্ট্রেলিয়াতে যে খরগোশ নিধন করা লাগে। তো কিছু খরগোশ বাংলাদেশে পাঠিয়ে দিলেই পারে না, বাংলাদেশের মানুষ আবার খরগোশ পালতে অনেক পছন্দ করে। খরগোশ নিধনে একটা ভাইরাস হেল্প করে, তাকে আমরা বলি মিক্সো ভাইরাস, ঠিক আছে? খরগোশ নিধনে একটা ভাইরাস হেল্প করে, মিক্সো ভাইরাস। এটাও হচ্ছে যে একটা অর্থনৈতিক গুরুত্ব, কারণ কি খরগোশটা হচ্ছে ওই দেশগুলোতে প্রচুর পরিমাণে প্রাণী মানে হচ্ছে খাদ্য শস্য ধ্বংস করে, এবং দেখা যায় অনেক সময় খরগোশের কারণে দুর্ভিক্ষ চলে আসে। সো এই জন্য আমরা কি বলি, খরগোশ নিধন করে মিক্সো ভাইরাস হেল্প করে। সো এখান থেকে আমি একটা জিনিস তোমাদের জানাতে চাই যে আমাদের ইপিআই শিডিউল বলতে একটা কথা আছে, ইপিআই শিডিউল। ইপিআই শিডিউল মানে হচ্ছে ইপিআই এর ফুল ফর্ম হচ্ছে এক্সটেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই যে আমাদের ছোটোবেলায় টিকা দেওয়া হয় না, ইমিউনাইজেশন, আমাদের এই যে ছোটোবেলায় টিকা দেওয়া হয়, এই টিকা দেওয়ার প্রোগ্রামটাকে আমরা বলি ইপিআই প্রোগ্রাম। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একদম সকল শিশুদের মাঝখানে টিকা দেওয়ার যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটাকে আমরা কি বলি, ইপিআই প্রোগ্রাম বলি। তো বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আমরা কোন কোন টিকাগুলা দিয়ে থাকি, ঠিক আছে? তো বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আমরা কিছু টিকা দেয় বাংলাদেশ সরকার, এর মধ্যে 10টা টিকা দেওয়া হয়। এর মধ্যে ভাইরাল কিছু ডিজিজের বিরুদ্ধে আমরা টিকা দিই, এটা একটু মনে রাখবা যে ইপিআই কোন কোন ভাইরাল ডিজিজের বিরুদ্ধে আমরা টিকা দিই। একটা হচ্ছে পলিওর বিরুদ্ধে, আমরা ছোটোবেলায় ক্যাপসুল খাই, পলিও ক্যাপসুল। তারপর হচ্ছে যে আমরা হ্যাপাটাইটিস বি ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন দেওয়া হয়, এটা 2008 সালে, মানে তোমরা মোস্ট প্রবাবলি পেয়েছো যে হ্যাপাটাইটিস বি ভাইরাসের টিকাটাও এখন ইপিআই শিডিউলের অন্তর্ভুক্ত। এছাড়া হচ্ছে যে আমাদের মিজলস অ্যান্ড রুবেলা, এই 4টা ডিজিজের বিরুদ্ধে বা এই 4টা ভাইরাসের বিরুদ্ধে বাংলাদেশ সরকার থেকে টিকা দেওয়া হয়। তো এই 4টা ভাইরাসের বিরুদ্ধে হচ্ছে এদেরকে আমরা বলি সরকারি টিকা, যে আমরা বলি না সরকারি টিকা দিচ্ছি, এই 4টা ভাইরাসের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের টিকা দেওয়া হয়। এটাও একটা প্রশ্ন যে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আচ্ছা, হল্যান্ডের ন্যাশনাল ফ্লাওয়ার টিউলিপ। ওকে, টিউলিপ হচ্ছে ইংল্যান্ডের না হল্যান্ডের, ইংল্যান্ডের মোস্ট প্রবাবলি রোজ। ওকে, সো আশা করি এটা লেখা শেষ। এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যে টিকা দেওয়া হয় সেটি গুলোকে আমরা ইপিআই
টিকা বলি বা ইপিআই শিডিউল বলি। ইপিআই মানে হচ্ছে এক্সটেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, এবং বাংলাদেশ সরকার এই ইপিআই দেওয়ার ক্ষেত্রে এতটা সফল যে বিশ্বের অন্যান্য দেশ আইসা বাংলাদেশের এই টিকাদানের কর্মসূচি দেখে, যে বাংলাদেশ কীভাবে এই টিকাদানের কর্মসূচি পরিচালনা করে। সো ইপিআইয়ের জন্য আমরা হচ্ছে যে খুবই সফল। মিজেলসও হাম জাতীয়, মিজেলস মানে হচ্ছে হাম। মিজেলস আর রুবেলা দুইটাই হাম জাতীয় ডিজিজ। আচ্ছা, এখন হচ্ছে আমাদের বইয়ে একটা চার্ট দেওয়া আছে, সেটা হচ্ছে যে তোমরা যারা বই পড়বা, এই বই পড়তে গেলে দেখবে যে এইখানে একটা চার্ট আছে। এই চার্টটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই চার্টটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই চার্টটা কিভাবে মনে রাখবা সেটা আমরা একটু হচ্ছে যে এখন আমরা এই চার্টটা তোমাদের দেখাবো না। এই চার্টটা মনে রাখার জন্য একটা শর্ট 5 মিনিটের ভিডিও আমি গ্রুপে দিয়ে দিব তোমাদের, এই চার্টের জিনিসটা আমরা কীভাবে মনে রাখবো সেটার জন্য, ঠিক আছে? সো এখন এই চার্টের কিছু জিনিস আমরা মনে রাখার একটা ছন্দ, মানে 3টা জিনিস মনে রাখার জন্য আমরা একটা ছন্দ ইউজ করি। যে একটা হচ্ছে যে হারুন, একজন হারুন নামে ব্যক্তি আছে, সে বিভাকে জোর করে তুলে নিল, ঠিক আছে? হারুন বিভাকে জোর করে তুলে নিল। সো এখান থেকে আমরা 3টা নাম পড়বো, বাকিগুলা হচ্ছে যে আমরা বাকি জায়গা থেকে দেখব, বা বাকিগুলো আমি তোমাদের পরবর্তীতে দেখিয়ে দিব, কারণ এই চারটা এখন আমি তোমাদের পড়াবো না। হারুনের হ দ্বারা কি আসে? হারুনের হ দিয়ে আসে হাম। হাম হওয়ার জন্য যে ভাইরাসটা দায়ী তার নাম হচ্ছে র দ্বারা, তার মানে রুবিওলা। বিভার ব দ্বারা আসে বসন্ত। বসন্ত হওয়ার জন্য যে ভাইরাসটা দায়ী তার নাম ভ দিয়ে, ঠিক আছে? এখন কথা হচ্ছে বসন্ত আমাদের 3 টাইপের, একটা হচ্ছে গুটি বসন্ত, একটার নাম হচ্ছে জল বসন্ত, একটার নাম হচ্ছে গো বসন্ত। সো যে বসন্তই বলুক সে বসন্তের নামই ভ দ্বারা শুরু হবে। যে বসন্তই বলুক সে বসন্তের নামই হচ্ছে কি দ্বারা শুরু হবে? ভ দ্বারা শুরু হবে। তো গুটি বসন্তের নাম হচ্ছে ভ্যারিওলা। গুটি বসন্ত যে কারণে হয় তার নাম হচ্ছে ভ্যারিওলা। জল বসন্ত যে কারণে হয় তাকে বলি আমরা ভ্যারিসেলা জোস্টার। জল বসন্ত তো আমরা জানি যে ফুসকা পানির মতো ফুসকা পড়ে যায়। আর গো বসন্তের নাম মোস্ট প্রবাবলি হচ্ছে ভ্যাকসিনিয়া। হ্যাঁ, গো বসন্তের নাম হচ্ছে ভ্যাকসিনিয়া। গো বসন্তের নাম কি? গো বসন্তের নাম হচ্ছে ভ্যাকসিনিয়া। ওকে, তো এই 3টা আমাদের বসন্ত 3টার নামই ভ দ্বারা। গুটি বসন্তকে বলি আমরা ভ্যারিওলা, জল বসন্তকে বলি আমরা ভ্যারিসেলা, এবং গো বসন্তকে বলি আমরা ভ্যাকসিনিয়া। আর জোর দিয়ে কি আসে? জোরের জ দ্বারা আসে হচ্ছে জলাতঙ্ক, আর র দ্বারা আসে কি? জলাতঙ্কের জন্য দায়ী হচ্ছে র্যাবিস। জলাতঙ্ক বা এর ইংরেজি হচ্ছে হাইড্রোফোবিয়া। হাইড্রোফোবিয়া হইলে পেশেন্ট আমাদের কি হয়? যে পেশেন্ট পানি খেতে ভয় পায়। তোমাদের আমি একটা ভিডিও দেখাবো না, এই হাইড্রোফোবিয়ার একটা ভিডিও আছে। এবং এই জলাতঙ্ক বা হাইড্রোফোবিয়া মানে কি আসলে? তাহলে পেশেন্ট পানি খেতে ভয় পায়, কারণ পানি খাওয়ার জন্য আমাদের গলা যেভাবে, এই ইসোফেগাসটা যেভাবে সংকুচিত হওয়া লাগবে, এই সংকুচিত হওয়ার সময় সে প্রচণ্ড ব্যথা পায়। পানি খাওয়ার জন্য যে আমাদের রিফ্লেক্সটা, সেই রিফ্লেক্সটা ঘটার সময় সে প্রচণ্ড ব্যথা পায় এবং সে হচ্ছে পানি খেতে পারে না। এবং এই একটা ডিজিজ আছে জলাতঙ্ক বা র্যাবিস। এটা তো আমরা জানি যে কিসের কামড়ে হয়? যে কুকুরের কামড়ে হয়। কুকুরের কামড়ে হয়। দেখা যায় আমাদের দেশে যে কুকুর আছে, কুকুরদের মধ্যে এই জলাতঙ্ক বা র্যাবিস ভাইরাসটা থাকে, এবং কুকুরের কামড়ে আমাদেরও জলাতঙ্ক বা র্যাবিস হতে পারে। তো তোমার এই কুকুর বিড়াল, মানে কুকুর বিড়াল ইঁদুর চিকা বানর এরকম যে প্রাণীগুলো আছে, এই প্রাণীগুলো যদি তোমাকে একটা আঁচড় দেয়, আঁচড় দিলেও তোমার ডাক্তারের কাছে দেখাইতে যাওয়া উচিত, কারণ হচ্ছে এই ভাইরাসগুলো খুবই ভয়াবহ একটা জিনিস। তো এই কুকুরের কামড়ে এই ভাইরাস হয়। তুমি যদি এই কুকুরের কামড়ে এই ভাইরাস হওয়ার পর তুমি যদি হচ্ছে যে টিকা দাও,
তুমি যদি হচ্ছে টিকা দাও তাহলে তুমি 100% ভালো হয়ে যাওয়া বা, ঠিক আছে, 100% ভালো হবা। তুমি যদি টিকা দাও তুমি 100% ভালো হয়ে গেছো। যে কুকুরে কামড় দিছে তোমাকে বা বিড়ালে কামড় দিছে বা বিড়ালে আঁচড় দিছে, তুমি হচ্ছে যে সাথে সাথে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন এবং হচ্ছে যে র্যাবিসের বিরুদ্ধে ইমিউনোগ্লোবিন তুমি দিলা, তুমি তোমার বডিতে পুশ করলা, পুশ করার পর তুমি সাথে সাথে ভালো হয়ে যাবা, তোমাকে ভালো হওয়া থেকে কেউ আটকাবে না, তুমি ভালো হয়ে গেছো। আর যদি তুমি টিকা না দাও, টিকা না দাও তাহলে তুমি 100 টিকা না দাও এবং তোমার জলাতঙ্ক হয়ে গেছে। জলাতঙ্ক কিন্তু তোমার আঁচড় দেওয়ার সাথে সাথে হয় নাই, আঁচড় দেওয়ার সাথে সাথে তুমি কি করছো, ভ্যাকসিন নিছো বা সাথে সাথে তুমি হচ্ছে যে অ্যান্টিবডি নিয়েছো, তখন কিন্তু তোমার কিচ্ছু হবে না। কিন্তু তুমি যদি না দাও বা যদি তোমার জলাতঙ্ক হয় তাহলে তুমি হচ্ছে 100% মারা যাবা এবং তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এবং এই একটা ডিজিজ, যে ডিজিজটা ফ্যাটালিটি রেট 100%, ফ্যাটালিটি মানে মৃত্যুহার 100%, মৃত্যুহার, তোমাকে কি করতে পারবে না, কেউ তোমাকে এখান থেকে বাঁচাতে পারবে না, পৃথিবীর কোনো চিকিৎসা তোমাকে বাঁচাতে পারবে না। হ্যাঁ, আমাদের নিউরনকে গিয়ে ড্যামেজ করে। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা হচ্ছে যে আমরা টিকা দেই না, আসলে এটা টিকা টার্মটা ইউজ না করে আমরা এটা ইমিউনোগ্লোবিন টার্মটা ইউজ করব। টিকা টার্মটা হচ্ছে, তো আমরা টিকা হচ্ছে একটা প্রতিরোধের উপায়, ইমিউনো টার্মটা ইউজ করবো হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন, গ্লোবিউলিন। ইমিউনোগ্লোবিউলিন মানে কি, ইমিউনোগ্লোবিন মানে হচ্ছে তোমার ইমিউনোগ্লোবিন বা অ্যান্টিবডি, অ্যান্টিবডি। তো এই একটা ডিজিজ, এই জলাতঙ্কের মধ্যে, জলাতঙ্ক বা র্যাবিস এমন একটা ডিজিজ যেটা হচ্ছে যে এই যে জীবাণুটা, কুকুর আমার ধরো কামড় দিছে, কামড় দেওয়ার পর আমার ভেতরে যে জীবাণুটা প্রবেশ করবে, আমার দেহের ভেতর যে জীবাণু প্রবেশ করে তাকে বলে আমরা অ্যান্টিজেন। এবং সেই অ্যান্টিজেনটা থেকে বাঁচতে হলে আমার কি দিতে হবে, অ্যান্টিজেন থেকে বাঁচার জন্য আমার এই অ্যান্টিবডি দিতে হবে, অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিন যদি আমি দেই আমি 100% ভালো হয়ে যাব। আর যদি না দিই তখন হচ্ছে যে আমার মারা যাওয়ার পসিবিলিটিস থাকবে। দেখা যায় না দিলে আমি পসিবিলিটিস কি, না দিলে আমার হাইড্রোফোবিয়া হলে আমি 100% মারা যাব। তো এই যে কুকুরের কামড়ে আমাদের বডিতে কি প্রবেশ করছে, যেটা প্রবেশ করছে তাকে আমি বলি অ্যান্টিজেন, এবং এই অ্যান্টিজেনের বিরুদ্ধে আমি এই অ্যান্টিবডি দিব। এখন তোমাদের একটু লাইফ লার্নিং, যে তোমরা সবাই অনেকেই হয়তো বিড়াল পালো, কুকুর পালো, তো হচ্ছে বিড়াল, কুকুর, খরগোশ, হাতি, বানর পালতে পারো। তো লাইফ লার্নিং হচ্ছে কোনো কারণে তোমাকে এ সকল প্রাণী একটা আঁচড় দিল, কোনো কারণে তোমাকে সকল প্রাণী একটা আঁচড় দিল, আঁচড় দেওয়ার পর এমন হতে পারে যে তোমার হয়তো মাংস উঠে গেছে, রক্ত বেরিয়েছে বা রক্ত বেরোয়, ধরো জাস্ট একটা আঁচড় দিছে, তোমার রক্ত কিছু বের হয় নাই, জাস্ট একটা আঁচড়ের দাগ পড়ছে, তোমার বিড়াল তোমাকে একটা আঁচড় দিছে, সেই বিড়ালকে তুমি, এই বিড়ালের কিন্তু টিকা দেয়, র্যাবিসের টিকা দেয় বিড়ালকে, তো বিড়ালকে টিকা দেয়, কুকুরকে টিকা দেয়, দেখবা হচ্ছে যে কয়দিন পর সিটি কর্পোরেশন কুকুরকে টিকা দেয়, টিকা দিয়ে কুকুরের মধ্যে গোলাপি রং মেরে দেয়, মেরে হচ্ছে দেয়, তো দেখবা যে রাস্তায় সব গোলাপি কুকুর দেখা যায়, যে শরীরের উপর গোলাপি দাগ, সেটা কি চিহ্নিত করে রাখার জন্য যে এই কুকুরটাকে র্যাবিসের ভ্যাকসিন দেওয়া হয়েছে। তো এই লাইফ লার্নিং হচ্ছে যে যদি তোমাকে কখনো আঁচড় খাও তুমি কোনো প্রাণী দ্বারা, তখন সাথে সাথে পচা বল সাবান আছে না, পচা বল সাবান বা তোমার বাসায় যে সাবান আছে, যদি বল সাবান হয় তাহলে সবচেয়ে ভালো, মানে কাপড় কাচার যে সাবান, সেই সাবান দিয়ে এই জায়গা ধুইতে হবে, যে ট্যাপে ওয়াটার ছেড়ে দিবা, তোমার কল ছাড়বা, কল ছাড়ে এই জায়গায় সাবান দিয়ে ঘষতে থাকবা, তারপর দৌড়ায় হচ্ছে হাসপাতালে চলে যাবা। এবং এটার জন্য ঢাকা শহরে হচ্ছে যে মানে তাইলে হচ্ছে যে লাইফ লার্নিং হচ্ছে যে কোনো প্রাণীর যদি তুমি আঁচড় খাও, আঁচড় খেলে কি করতে হবে, সাবান দিয়ে হাত ধুতে হবে, সবার আগে সাবান দিয়ে হাত ধো। তো প্রথমে সাবান দিয়ে হাত ধুতেই হবে, ঠিক আছে, সাবান দিয়ে হাত ধোবা 5 থেকে 10 মিনিট সাবান দিয়ে হাত ধুতে হবে। কারণ কি, সাবানের মধ্যে আছে আমার ক্ষার, সাবানের মধ্যে কি আছে, কারণ আমরা জানি সাবানের মধ্যে কি আছে, ক্ষার আছে। এবং এই যে র্যাবিস আছে, এই যে র্যাবিস ভাইরাস, এই র্যাবিস ভাইরাসের উপরে একটা আবরণ আছে, এই আবরণকে আমরা কি বলি, লিপোপ্রোটিন আবরণ, আমরা কি বলি, লিপোপ্রোটিন আবরণ। সো এই লিপোপ্রোটিন আবরণকে লিপোপ্রোটিন, এই লিপোপ্রোটিন আবরণ আমরা জানি কি দ্বারা ধ্বংস হয়, এই লিপোপ্রোটিন আবরণ অ্যাসিড, ক্ষার এগুলো দ্বারা ধ্বংস হয়। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের যদি কুকুর বিড়াল কখনো আমাকে একটা আঁচড় দেয় বা কামড় দেয়, যেটাই হোক, মানে হচ্ছে কুকুরের কোনো কিছু তুমি খাইছো, আঁচড় খাইছো বা কামড় খাইছো,
তখন হচ্ছে তুমি সাথে সাথে কি করবা, সাবান দিয়ে হাত ধুতে হবে এবং সাবান দিয়ে হাত ধুয়ে দ্রুত হাসপাতালে যাবে। এখন বেশিরভাগ হাসপাতালে আমাদের এই যে র্যাবিস ভ্যাকসিন, এই র্যাবিস ভ্যাকসিন বেশিরভাগ হাসপাতালে দেওয়া হয় না। সরকারি হসপিটালগুলোয় কিছু হসপিটালে দেওয়া হয়, বেশিরভাগ হসপিটালগুলোতে দেওয়া হয় না। ঢাকা শহরে এই যে কুকুরে কামড় দিলে বা বিড়াল কামড় দিলে ঢাকা শহরে একটা হসপিটালে যেতে হয়, দ্রুত হাসপাতালে যাও। ঢাকার ক্ষেত্রে তুমি একটা হসপিটালে যাবা, ঢাকাতে আমরা একটা হসপিটালে যাই যেটাকে আমরা বলি আইডিএইচ। ঢাকাতে একটা হসপিটালে যাই আমরা যেটাকে বলি আইডিএইচ, এটা হচ্ছে মহাখালীতে অবস্থিত। এটার ফুল ফর্ম হচ্ছে ইনফেকশাস ডিজিজ হসপিটাল, ইনফেকশাস ডিজিজ হসপিটাল। তো এখানে গিয়ে একটা 4 ডোজের ইমিউনোগ্লোবিন দিতে হয়, 4টা ডোজের একটা ইমিউনোগ্লোবিন দিতে হয়। আগে বলতো কুকুরের কামড় দিয়ে 14টা ইঞ্জেকশন, আগে 14টা ইঞ্জেকশন দিত, বাট বর্তমানে কয়টা ইঞ্জেকশন দেওয়া লাগে, বর্তমানে 4টা ইঞ্জেকশন দিলেই হয়। ঠিক আছে, সো এই জিনিসটা মাথায় রাখবে, এটা একটা লাইফ লার্নিং। এটা কুকুর বিড়ালের আচর তুমি খেতেই পারো, খেলে হচ্ছে সাবান দিয়ে ধুয়ে তাড়াতাড়ি হাসপাতালে যাবা। ঢাকায় যারা তারা মহাখালী যাবা আইডিএইচ, ইনফেকশাস ডিজিজ হসপিটাল, বা তোমাদের আশেপাশে যে সরকারি হসপিটালগুলো আছে সরকারি হাসপাতালে যোগাযোগ করে দেখবা। তো প্রতিটা জেলায় হচ্ছে ইনফেকশাস ডিজিজ হসপিটাল আছে, এটা প্রতিটা জেলা বা বিভাগীয় শহরেই ইনফেকশাস ডিজিজ হসপিটাল রয়েছে। সেই ইনফেকশাস ডিজিজ হসপিটালে গিয়ে এটার যে ইমিউনোগ্লোবিনটা রয়েছে, যে অ্যান্টিবডিটা আমাদের পুশ করতে হয়। কারণ যদি একবার তোমার হয়ে যায়, এই র্যাবিস তোমার একবার যদি হয়ে যায় তাহলে তুমি শেষ। ঠিক আছে, মানে যদি তোমার হচ্ছে যে জলাতঙ্ক হয়েছে, তোমার কি কেউ বাঁচাইতে পারবে না, পৃথিবীর কোনো ট্রিটমেন্ট নেই জলাতঙ্ক বাঁচানোর। তুমি এটা সিঙ্গাপুর যাও আর যে জায়গায় যাও, সো ইটস বেটার যে তুমি কি করো, আগে ইমিউনোগ্লোবিন নিয়ে নাও। কি হয়েছে কমেন্টে, কিসের কথা হচ্ছে? তানহা, মাহফুজা, শেহজাদি, কিসের কথা হচ্ছে? আচ্ছা, এখন সব কুকুর বিড়ালের মধ্যে কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস মানে এই র্যাবিস ভাইরাস থাকবে না। সব কুকুর বিড়ালে কি র্যাবিস ভাইরাস থাকবে না, কিছু কিছু কুকুর বিড়ালে থাকবে। সো তাদের থেকে আমাদের একটু সেফ হয়ে থাকতে হবে। ঠিক আছে, এবং কুকুর দেখলে, যে ছোটবেলায় কুকুর দেখলে অনেকে দৌড় দেয় না, কুকুর দেখলে দৌড় দেওয়া যাবে না। এবং কুকুরটা একটা স্পেসিফিক মাসে, মোস্ট প্রবাবলি হলে ভাদ্র মাসে কুকুর একটু পাগলা থাকে বেশি। ওইটা হচ্ছে কুকুরের প্রজনন ঋতু, ওই টাইমটায় কুকুর একটু বেশি পাগলা থাকে, ওই টাইমে একটু কুকুর থেকে সেফ থাকা ভালো। আচ্ছা ঠিক আছে, তো এইটা গেল, এতটুকু আশা করি তোমরা এই লাইফ লার্নিংটা একটু মনে রাখবে যে কুকুরের কামড় খেলে আসলে কি করা যায় বা আমাদের কি করা উচিত। আচ্ছা, এখন আমরা এই ভাইরাল ডিজিজগুলোর নাম পড়ে ফেলি, শুধু শুধু ভাইরাল ডিজিজগুলোর নাম রেখে দিলে দেওয়ার দরকার নেই, আমরা এই জিনিসগুলো দেখে ফেলি। আচ্ছা, এটা না থাক, এখন এটা দেখাবো না, এটা দেখালে এখন টাইম নষ্ট। আমরা হেপাটাইটিস আর ডেঙ্গু নিয়ে পড়বো। না, কুকুর বিড়ালের দেহে জন্ম থেকেই হচ্ছে যে এই ভাইরাসটা থাকে না, কুকুর বিড়ালটাও এই ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়। এক কুকুর থেকে আরেক কুকুরে আসে, এটা কুকুর থেকে কুকুরে ছড়ায়, আবার কুকুর থেকে মানুষে আসতে পারে। এই কুকুর বিড়াল জন্ম থেকেই এই ভাইরাস দ্বারা এফেক্টেড না। এবার আসো হেপাটাইটিস ভাইরাস। হেপাটাইটিস ভাইরাস হ্যাপাটি বা হ্যাপাটি এ কথাটা হচ্ছে হ্যাপাটো থেকে। হ্যাপাটো মানে হচ্ছে যকৃৎ কোষ, আর আইটিস মানে প্রদাহ, বা ইংরেজিতে আমরা বলি ইনফ্ল্যামেশন। তার মানে এই যকৃৎ কোষের প্রদাহ বা ইনফ্ল্যামেশনকে আমরা বলি হ্যাপাটাইটিস। যকৃৎ কোষের প্রদাহ বা ইনফ্ল্যামেশনকে আমরা কি বলি? হ্যাপাটাইটিস বলি। তো আমাদের হ্যাপাটাইটিস 5 প্রকারের আছে। একটাকে বলি আমরা বড় করে লিখতে হবে, একটু পর ভাইয়া দেখবেন, দেখি না। একটাকে বলি আমরা হ্যাপাটাইটিস এ, একটাকে বলি আমরা হ্যাপাটাইটিস
বি, একটা হচ্ছে আমাদের হ্যাপাটাইটিস সি, হ্যাপাটাইটিস ডি, একটা হ্যাপাটাইটিস ই। এই 5 প্রকার হ্যাপাটাইটিস পাওয়া যায়। আরেকটাও পাওয়া যায় হ্যাপাটাইটিস জি। হ্যাপাটাইটিস জিটাকে আমাদের বইগুলোর মধ্যে বলা নেই। এই 5 টাইপের হ্যাপাটাইটিসের কথা বলা আছে। এই 5 টাইপের হ্যাপাটাইটিসের মধ্যে এই হ্যাপাটাইটিস বি, সি আর ডি, এই যে 3টা রয়েছে, এই বি, সি আর ডি, এই 3টা আমাদের হচ্ছে কিসের মাধ্যমে ছড়ায়? এই 3টা ছড়ায় হচ্ছে আমাদের ব্লাড, সিমেন, বডি ফ্লুইড। যে ব্লাডের মাধ্যমে ছড়াতে পারে, সিমেনের মাধ্যমে ছড়াতে পারে, বডি ফ্লুইডের মাধ্যমে ছড়াতে পারে, ঠিক আছে? তার মানে সহজ ভাষায় ব্লাড অ্যান্ড সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে এটা ছড়ায়। আর হ্যাপাটাইটিস ই, হ্যাপাটাইটিস ইটা হচ্ছে ওয়াটার বর্ন, পানির মাধ্যমে ছড়ায়। হ্যাপাটাইটিস এটাও ওয়াটার বর্ন। বর্তমানে ঢাকা শহরে হ্যাপাটাইটিস ইটা অনেক বেশি বেড়ে গেছে, কারণ আমরা যে ওয়াটার বর্ন যে ভাইরাসগুলো আছে, এই ওয়াটার বর্ন ভাইরাসগুলা, এই যে ধরো 2টা ওয়াটার বর্ন ভাইরাস বললাম আমরা, এই ওয়াটার বর্ন ভাইরাসগুলো যে রুটটায় ছড়ায় তাকে আমরা বলি ফিকো ওরাল রুট। কি বলি আমরা? ওয়াটার বর্ন ভাইরাসটা যে রুটে ছড়ায় বা যেইভাবে তারা হচ্ছে যে ট্রান্সমিট করে, একে আমরা বলি ফিকো ওরাল রুট। ফিকো মানে হচ্ছে মল, ওরাল মানে হচ্ছে মুখ। তাহলে এখন তুমি কি বলবো, ভাইয়া মল কি আমরা মুখ দিয়ে খাই? না, ব্যাপারটা হচ্ছে আমরা মল ত্যাগ করি। আমরা যখন মল ত্যাগ করি, এই ভাইরাসগুলো মলের মাধ্যমে আমাদের দেহ থেকে বের হয়ে যায়। এই ভাইরাসগুলো আমাদের মলের মাধ্যমে দেহ থেকে বের হয় এবং এই ভাইরাসগুলো আমাদের মুখের মাধ্যমে দেহের ভেতর প্রবেশ করে। তো এই 2টা ভাইরাস, ওয়াটারবর্ন যে ভাইরাসটা, ওয়াটারবর্ন ভাইরাসগুলো ছড়ানোর কারণ বাংলাদেশে আমরা যে ওয়াসার পানি খাই, ওয়াসার পানিগুলার সব ড্রেনের লাইন দিয়ে আসে। ঢাকা শহরে যে ওয়াসা আছে, বিশেষ করে যারা ঢাকার বাইরে, সব জায়গায় ওয়াসা অ্যাভেলেবল না, তো চিটাগাংয়ে মোস্ট প্রবাবলি চিটাগাং ওয়াসাও আছে। তো ওয়াসার পানি আমাদের ড্রেনের ভেতর দিয়ে আসে। তো ড্রেনের ভেতর দিয়ে আসার সময় ওয়াসার পানির বেশিরভাগ পাইপ লিকেজ হয়ে যায়। তো ড্রেনের পানি আর ওয়াসার পানি কিছুটা হলেও মিক্সচার হয়। তো এই পানি আমরা বাসায় খাই। তো এই যে পানিটা রয়েছে, এই পানিটার ভেতর তাহলে দেখা যায় কি, আমরা মলত্যাগ করলাম। মলত্যাগ করলে সেখানে আমরা হ্যাপাটাইটিস এ বা ই আমার দেহে যদি থাকে, আমার মলের মাধ্যমে হ্যাপাটাইটিস এ বা ই চলে গেছে। তো মলটা কোথায় যাবে? সুয়েজ লাইনে যাবে। সুয়েজ লাইন কোথায় যাবে? ড্রেনে যাবে। সেই ড্রেনে হ্যাপাটাইটিস এ, ড্রেনের পানিতে হ্যাপাটাইটিস এ বা ই থাকবে। এই হ্যাপাটাইটিস এ বা ই কার সাথে যুক্ত হলো? আমাদের হ্যাপাটাইটিস এ বা ই এই যে আমাদের ওয়াসার পাইপটা আসতেছে, এই ওয়াসার পাইপ দিয়ে আবার পানির মাধ্যমে চলে আসলো না, সেই পানি আমি খাচ্ছি, তার মানে ওরাল রুট দিয়ে খাচ্ছি। ভাইরাসটা বের করতেছি ফিকাল রুট দিয়ে, খাচ্ছি ওরাল রুট দিয়ে। তো এই যে ছড়ানোর যে রুটটা বা রাস্তাটা, এটাকে বলি আমরা ফিকো ওরাল রুট। এটাকে কি বলি আমরা? ফিকো ওরাল রুট বলি। সো এরা ফিকো ওরাল রুটে ছড়ায় এই ভাইরাসগুলো। এবং এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমি তো হচ্ছে যে ওয়াসার পানি খাই না, আমার বাসায় সাবমার্সিবলের পানি আছে। ওয়াসার পানি না খাও, তুমি তো যে রাস্তাঘাটে হচ্ছে ফুচকা খাও না, রাস্তাঘাটে ফুচকা খাও, বেলপুরি খাও। ফুচকা বেলপুরি যে খাচ্ছ, তোমার কি মনে হয় ওগুলো একদম বিশুদ্ধ পানি, মাম পানি দিয়ে তোমাকে ফুচকা বেলপুরি বানায় খাওয়াচ্ছে? না, সেটাও অবিশুদ্ধ পানি, সেখানেও হ্যাপাটাইটিস এ ই থাকতে পারে। আচ্ছা, সিমেন মানে অনেকে বুঝতেছে না, সিমেন মানে হচ্ছে বীর্য, আর স্পার্ম মানে শুকনানো হয়। তো হ্যাপাটাইটিস এ, বি, সি, ডি, ই, এই 5 ধরনের হ্যাপাটাইটিস আমাদের রয়েছে। এই হ্যাপাটাইটিস এ, বি, সি, ডি, ই, এর মধ্যে হ্যাপাটাইটিস বিটা হচ্ছে একটা ডিএনএ ভাইরাস, আর বাকি সবাই আরএনএ ভাইরাস। বাকি সবাই আরএনএ ভাইরাস। হ্যাপাটাইটিস, এই যে আমাদের হ্যাপাটাইটিস রয়েছে কে? হ্যাপাটাইটিস বি, এটা শুধু ডিএনএ ভাইরাস, আর বাকি সবাই আরএনএ ভাইরাস। তো এটা যেহেতু ডিএনএ ভাইরাস, এটার নামটা এই জন্য আমি সম্মান দিয়েছি যে ডিএনএ, এই জন্য আমি নাম দিয়েছি হ্যাপা ডিএনএ ভাইরাস। এটাকে আমি কি বলতেছি? হ্যাপা ডিএনএ ভাইরাস। হ্যাপাটাইটিস সি, যেটা সিটা আমরা অলরেডি লাস্ট দিন পড়ে আসছি যে হ্যাপাটাইটিস সিটা আমাদের কোন ভাইরাস গোত্রের? ফ্ল্যাভি ভাইরাস গোত্রের। হ্যাপাটাইটিস সিটা আমাদের কোন গোত্রের ভাইরাস? ফ্ল্যাভি ভাইরাস। হ্যাপাটাইটিস ডি, ডি ফর ডিফেক্টিভ, ডি ফর ডিফেক্টিভ, ডি ফর ডিফেক্টিভ। তাহলে এই আরএনএটা যে রয়েছে, এই আরএনএটা আমাদের রোগ সৃষ্টি করে, শুধু ডিফেক্টিভ আরএনএ। তো হ্যাপাটাইটিস ডি মানে ডিফেক্টিভ, তার মানে ডি ফুল ফর্ম হচ্ছে ডিফেক্টিভ বা অসম্পূর্ণ ভাইরাস। এটাকে আমরা বলি কি? ডিফেক্টিভ বা অসম্পূর্ণ ভাইরাস। হ্যাপাটাইটিস এ, হ্যাপাটাইটিস এ
আমাদের অন্ত্রে রোগ করে। কোথায় রোগ করে? আমাদের অন্ত্রে, মানে পাকস্থলিতে রোগ করে কিছুটা। মানে হেপাটাইটিস এটা আমাদের এই যকৃৎকে তো আক্রমণ করবে, যকৃৎকে আক্রমণ করার সাথে সাথে আমাদের পাকস্থলিতে আক্রমণ করে ডায়রিয়া জাতীয় কিছু রোগও তৈরি করতে পারে। দ্যাট মিনস এটা আমাদের এন্টারো মানে ইন্টেস্টাইন, আমাদের ইন্টেস্টাইনেও কিছুটা সমস্যা ক্রিয়েট করে। এই জন্য এটাকে বলি আমরা এন্টারো ভাইরাস। এটার জন্য আমরা কি বলি এটাকে? এন্টারো ভাইরাস। কারণ এই হেপাটাইটিস ভাইরাসটা আমাদের এন্টারো মানে ইন্টেস্টাইনও কিছুটা প্রবলেম করে। আর এই যে আমাদের হচ্ছে যে হেপাটাইটিস ই এর কে আমরা বলি ক্যালিসি ভাইরাস। এই ক্যালিসি ভাইরাস কথাটা আসছে ক্যালিক্স থেকে। কি থেকে? ক্যালিক্স মানে হচ্ছে রাউন্ড অর গবলেট সেল টাইপ। ক্যালিক্স মানে কি? রাউন্ড অর গবলেট সেল লাইক। তো আমাদের এই যে ক্যালিসি ভাইরাসটা রয়েছে, হেপাটাইটিস ই ভাইরাস, এটা বিজ্ঞানীরা যখন প্রথম দেখে তাদের কাছে রাউন্ড আর গবলেট সেলের মতো দেখা গেছে, যেটাকে গ্রিক ভাষায় ক্যালিক্স বলা হয়। সেই ক্যালিক্স থেকে এটার নাম কি এসেছে? ক্যালিসি ভাইরাস। তো এই 5 প্রকার আমাদের ভাইরাস রয়েছে। এখন তাহলে একটা প্রশ্ন জাগে, কেন আমাদের হেপাটাইটিস ডি ভাইরাস একটা ডিফেক্টিভ ভাইরাস? ঠিক আছে, এটা তাহলে আমাদের একটা প্রশ্ন যে হেপাটাইটিস ডি ভাইরাস কেন আমাদের একটা ডিফেক্টিভ ভাইরাস? অ্যান্সার কি? হেপাটাইটিস ডি ভাইরাস আমাদের কেন ডিফেক্টিভ ভাইরাস? হেপাটাইটিস ডি ভাইরাস আমাদের ডিফেক্টিভ ভাইরাস কারণ এটা হেপাটাইটিস বি ভাইরাসের গ্লাইকোপ্রোটিন, হেপাটাইটিস বি ভাইরাসের যে গ্লাইকোপ্রোটিন লেয়ারটা থাকে সেই গ্লাইকোপ্রোটিন ছাড়া সে রেপ্লিকেশন করতে পারে না, তার সংখ্যা বৃদ্ধি করতে পারে না হেপাটাইটিস বি ভাইরাসের গ্লাইকোপ্রোটিন ছাড়া। তাইলে কি ও নিজে নিজে একা কাজ করতে পারে না। যদি পারতো তাহলে তো সে একটা সম্পূর্ণ ভাইরাসই হতো, কিন্তু তার ভাইরাসের মধ্যে কি আছে? কিছু তার মধ্যে ডিফেক্ট রয়েছে। সেই ডিফেক্ট থাকার কারণে সে কিন্তু নিজে নিজে একা কাজ করতে পারে না, এবং তার কাকে প্রয়োজন হয়? হেপাটাইটিস বি ভাইরাসকে প্রয়োজন হয়। তাহলে হেপাটাইটিস ডি ভাইরাস আমাদের দেহে যদি আক্রমণ করতে চায় তার কাকে প্রয়োজন হবে? হেপাটাইটিস বি ভাইরাসকে প্রয়োজন হবে। এবং হেপাটাইটিস ডি ভাইরাসকে কিন্তু আমরা কি বলি? আমরা ভিরিয়ডস বলি। কি বলি? ভিরিয়ডস। কেন আমরা ভিরিয়ডস বলি? কারণ ভিরিয়ডস মানে হচ্ছে ডিফেক্টিভ আরএনএ। ভিরিয়ডস মানে কি? ডিফেক্টিভ আরএনএ, বা শুধু আরএনএ যখন আমরা রোগ সৃষ্টি করতে পারে তখন তাকে আমরা কি বলি? ভিরিয়ডস। তো হেপাটাইটিস ডি ভাইরাস ইজ ওয়ান কাইন্ড অফ ভিরিয়ডস। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এই যে আমাদের ভাইরাসগুলো রয়েছে তার মধ্যে হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে রোগ সবচেয়ে কমন, এবং এর কারণে আমরা কি হয় জানি? এর কারণে আমাদের লিভার ক্যান্সার হতে পারে। লিভার ক্যান্সার হতে পারে। হেপাটাইটিস বি ভাইরাসটা আমাদের সবচেয়ে কমন, এবং এর কারণে আমাদের কি হতে পারে? এর কারণে আমাদের ক্যান্সার হতে পারে। তাইলে বাকিগুলা কি ভাইরাস? ভিরিয়ন। হ্যাঁ, বাকিগুলা সম্পূর্ণ ভাইরাস, নিজে নিজে একাই সে হচ্ছে যে আক্রমণ করতে পারে। লেখা হয়েছে না এই জায়গাটা? আচ্ছা, তো হেপাটাইটিস বি ভাইরাসটা আমাদের সবচেয়ে কমন, এবং এর কারণে আমাদের লিভার ক্যান্সার হয়। হেপাটাইটিস সি ভাইরাস যে রয়েছে, হেপাটাইটিস সি ভাইরাসটার কারণেও লিভার ক্যান্সার হয়, এবং এটা হচ্ছে সবচেয়ে ভয়াবহ। আমাদের হেপাটাইটিস সি ভাইরাসের আক্রমণটা আমাদের সবচেয়ে ভয়াবহ। হেপাটাইটিস সি ভাইরাসটাকে আমরা বলি হচ্ছে নীরব ঘাতক, মানে সাইলেন্ট কিলার। মানে হচ্ছে এ আমাদের বডিতে প্রবেশ করে আমাদেরকে আক্রমণ করলেও আমরা বুঝতে পারি না যে আমাদের বডিতে এ প্রবেশ করেছে, বা হেপাটাইটিস সি ভাইরাস আমাদের লিভারে বসে থেকে আমাদের লিভারের কাজটাকে ধ্বংস করছে। নীরব ঘাতক বলা হয়, বা তুষের আগুন বলা হয়। তুষের আগুনের সুইটেবল ইংরেজি আমি খুঁজে পাচ্ছি না। এই তুষের আগুন বলার কারণ কি? এখানে আমাদের শরীর গা জ্বালা পড়া করে অনেক, ঠিক আছে, মানে বার্নিং সেন্সেশন হয় আমাদের গা থেকে, মনে হয় যে ভেতরে জ্বলছে কিছু, বার্নিং সেন্সেশন হবে।
এই হেপাটাইটিস সি ভাইরাসটা আমাদের মেইনলি ছড়ায় হচ্ছে যে, আচ্ছা নীরব ঘাতক কেন বলা হয়? প্রায় 20 বছর কোনো লক্ষণ প্রদর্শন না করে থাকতে পারে। ও প্রায় 20 বছর কোনো লক্ষণ প্রদর্শন না করে আমাদের দিয়ে থাকতে পারে। সো যেহেতু প্রায় 20 বছর সে কোনো লক্ষণ প্রদর্শন না করে আমাদের দিয়ে থাকতে পারে, দ্যাটস ওয়াই আমরা একে বলি নীরব ঘাতক বলি। কিন্তু বর্তমানে হেপাটাইটিস সি ভাইরাসের প্রকোপ অনেক কমে গেছে। বর্তমানে হেপাটাইটিস সি ভাইরাসের প্রকোপ অনেক কম এবং হেপাটাইটিস সি ভাইরাস অনেক কম হয়, কারণ হেপাটাইটিস সি ভাইরাস মেইনলি ছড়ায় কিসের মাধ্যমে? হেপাটাইটিস সি ভাইরাস মেইনলি ছড়ায় হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে। ব্লাড ট্রান্সফিউশন মানে রক্ত আদান প্রদান। এই যে আমরা এক ব্যাগ ব্লাড দিই, মানুষের মধ্যে ব্লাড ছড়িয়ে দিই, এই যে ব্লাড দেওয়া, এটাকে আমরা কি বলি? ব্লাড ট্রান্সফিউশন। তো এটা মেইনলি ছড়ায় কিসের মাধ্যমে? ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে এই ভাইরাসটা ছড়ায়। তো আমাদের এই হেপাটাইটিস সি ভাইরাসটা মেইনলি ব্লাড ট্রান্সফিউশনের মধ্যে ছড়ায় এবং বর্তমানে এই ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে স্ক্রিনিং করা হয়। স্ক্রিনিং মানে হচ্ছে যে দেখা যে আমাদের রক্তের মধ্যে কোনো জীবাণু রয়েছে কিনা। বর্তমানে ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে কি করা হয়? স্ক্রিনিং করা হয় এবং স্ক্রিনিংয়ের ক্ষেত্রে এই হেপাটাইটিস সি ভাইরাসটা দেখা হয় যে হেপাটাইটিস সি আছে কিনা। যদি হেপাটাইটিস সি একটা পেশেন্টের বা ব্যক্তির থাকে তাহলে আমরা তাকে ডোনার হিসেবে অ্যাকসেপ্ট করি না। স্ক্রিনিং, তো এখন ব্লাড ট্রান্সফিউশন স্ক্রিনিং করে দেখা হয় যে হেপাটাইটিস সি ভাইরাস আছে কি না। তাহলে তাই এখন HCV এর প্রকোপ কমে গেছে। হ্যাঁ, এইচবিভি ছাড়া হবে না, এইচবিভি একসাথে হয়। হেপাটোট্রপিক ভাইরাস মানে হচ্ছে যে ভাইরাসগুলা আমাদের লিভার সেলের প্রতি আকর্ষণ প্রদর্শন করে, তাদের আমরা হেপাটোট্রপিক ভাইরাস বলি। গবলেট সেল বুঝতে পারে নাই ফাহিম ফয়সাল। গবলেট সেল হচ্ছে আমাদের অন্ত্রের মধ্যে একটা ওয়াইন গ্লাস অ্যাপিয়ারেন্স, ওয়াইনের গ্লাসের মতো দেখতে গোলাকৃতির একটা সেল থাকে যাকে বলি গবলেট সেল, যা থেকে আমাদের মিউকাস ক্ষরণ হয়। ফাইন ফয়সাল মোস্ট প্রবলি আমাদের জুন মাসের ক্লাসগুলো করনি না, পরিপাক এবং শোষণের। সো দ্যাটস ওয়াই হেপাটাইটিস সি ভাইরাসের পরিমাণ এখন অনেক কমে গেছে। তো এখন হচ্ছে যে হেপাটোট্রপিক ভাইরাস যা বললে, হেপাটোট্রপিক ভাইরাস মানে হচ্ছে যে ভাইরাসগুলো লিভারকে আক্রমণ করে, আমাদের এই লিভারকে আক্রমণ করে। মানে হেপাটাইটিস আমার আরও অনেক কারণে হতে পারে, ঠিক আছে? যে আচ্ছা এতটুকু। আচ্ছা তাহলে আমরা, আচ্ছা তাহলে যেহেতু বলছো তোমরা এটা, তাহলে আমরা একটু এভাবে বলি যে হেপাটাইটিস আমাদের কিছু ক্লাসিক্যাল হেপাটাইটিস ভাইরাস দ্বারা হয়। এই যে ক্লাসিক্যাল হেপাটাইটিস ভাইরাস হচ্ছে আমাদের হেপাটাইটিস এ ভাইরাস থেকে হেপাটাইটিস ডি ভাইরাস, ঠিক আছে? হেপাটাইটিস ই ভাইরাস, এটা হচ্ছে ক্লাসিক্যাল হেপাটাইটিস ভাইরাস। এছাড়াও কিছু হচ্ছে যে নন ক্লাসিক্যাল হেপাটাইটিস ভাইরাস আছে, যারা নর্মালি আমাদের হেপাটাইটিস করে না, বাট হচ্ছে নর্মালি তারা হচ্ছে হেপাটাইটিস ছাড়াও অন্যান্য রোগও করে। এখন হচ্ছে কেন এদের আমি নন ক্লাসিক্যাল হেপাটাইটিস ভাইরাস বলছি, কারণ এই ভাইরাসগুলা শুধুমাত্র আমাদের যকৃতে প্রদাহ করে। আর এখন যে ভাইরাসগুলোর কথা বলবো সেই ভাইরাসগুলো আমাদের যকৃতে প্রদাহ করতেও পারে, নাও করতে পারে। তাদের মেইন কাজ যকৃত প্রদাহ না, তারা তাদের কাজটা যখন করে বা অন্য অর্গানকে যখন এফেক্টেড করে তার সাথে তারা যকৃতকেও কিছুটা আক্রমণ করে। যেমন হচ্ছে আমাদের একটা ভাইরাস রয়েছে যাকে বলি আমরা সাইটোমেগালো ভাইরাস, একটা হচ্ছে আমাদের এপস্টেইন বার ভাইরাস, তারপর হচ্ছে আমাদের হারপিস সিমপ্লেক্স, আরেকটা নাম আছে মোস্ট প্রবাবলি হচ্ছে যে হারপিস জোস্টার। তো এই যে ভাইরাসগুলা, এই ভাইরাসগুলোকে আমরা বলি
ট্রপিক ভাইরাস, যে তাদের যকৃতের প্রতি একটা আকর্ষণ রয়েছে। ক্লাসিক্যাল হেপাটাইটিস ভাইরাস শুধুমাত্র যকৃত আক্রমণ করে, আর নন ক্লাসিক্যালগুলো যকৃত ছাড়াও অন্য অঙ্গকেও আক্রমণ করতে পারে। হেপাটাইটিস নেগেটিভ থাকা সত্ত্বেও তো লিভার ক্যান্সারের তো আর শুধু একটা কজ না হেপাটাইটিস, না হেপাটাইটিস ছাড়াও ওর আরও হাজার হাজার কজ আছে হওয়ার, লিভার ক্যান্সার হওয়ার। তো লিভার ক্যান্সারের একমাত্র কজ তো হেপাটাইটিস না, যে হেপাটাইটিস নেগেটিভ হলেই লিভার ক্যান্সার হবে, মানে হেপাটাইটিস নেগেটিভ মানে লিভার ক্যান্সার হবে না। না, হেপাটাইটিস কারো হলে সে মারা যাবে এরকম কোনো কথা নেই, হেপাটাইটিস হয়েও অসংখ্য মানুষ সুস্থ সবলভাবে বেঁচে আছে। হারপিস জোস্টার, হারপিস জোস্টারটা যে ভ্যারিসেলা জোস্টারের কারণে এই রোগটা হয়, হারপিস জোস্টার বলি আমরা একে। হারপিস সিমপ্লেক্স, আচ্ছা আমাদের হেপাটাইটিস বা যকৃত ইনফ্লামেশন করতে পারে অনেকগুলা ভাইরাস। কিছু ভাইরাস আছে যারা শুধুমাত্র যকৃত ইনফ্লামেশন করে, তাদেরকে আমরা বলি ক্লাসিক্যাল হেপাটাইটিস ভাইরাস। ক্লাসিক্যাল হেপাটাইটিস ভাইরাস হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস থেকে হেপাটাইটিস ই ভাইরাস। আর কিছু ভাইরাস আছে যারা হচ্ছে যে আমাদের যকৃতকে আক্রমণ করে বা যকৃত ছাড়া অন্য অঙ্গকেও আক্রমণ করতে পারে, তাদেরকে আমরা নন ক্লাসিক্যাল হেপাটাইটিস ভাইরাস বলি। একটা হচ্ছে সাইটোমেগালো ভাইরাস, একটা হচ্ছে অ্যাপস্টেন বার ভাইরাস, একটা হচ্ছে হারপিস সিমপ্লেক্স, এটা হচ্ছে হারপিসের একটা গোত্র, হারপিস গোত্রভুক্ত ভাইরাস। এখানে প্রায় 8টা ভাইরাস আছে। আর একটা হচ্ছে হারপিস জোস্টার। হারপিস জোস্টারটা আমাদের ভ্যারিসেলা জোস্টারের রিয়াকশনে তৈরি হয়। হারপিস জোস্টারটা হচ্ছে কি একটা রিয়াকশন অফ ভ্যারিসেলা জোস্টার। ভ্যারিসেলা জোস্টার কি আমরা পড়ে আসছি অলরেডি, যে আমাদের গুটি বসন্ত তৈরি করে। জাস্ট ভাইরাসগুলোর নাম মনে রাখো, যে নন ক্লাসিক্যাল আমরা কাদের বলি, তারা অন্য অঙ্গের সাথে এগুলা যকৃতকে আক্রমণ করে, অন্য অঙ্গকেও আক্রমণ করে, তার সাথে যকৃতকেও আক্রমণ করে। ওকে, আসো, তো এতটুকু মনে রাখলেই চলবে, বেশি মনে রাখা লাগবে না। সাইটোমেগালো, অ্যাপস্টেন বার ভাইরাস, হারপিস সিমপ্লেক্স, তাদের প্রত্যেকটা আলাদা আলাদা কাজ মনে রাখার দরকার নেই। তো এবার আসো যে আমাদের হেপাটাইটিস হইলে আমরা লক্ষণ কি কি পাবো। হেপাটাইটিস হইলে মানে যে কোনো আইটিস মানে ইনফ্লামেশন হইলে তার সাথে একটা জ্বর থাকবে। জ্বরের সাথে সবসময় কিছু জিনিস ফ্রি, এটা হচ্ছে জ্বরের হইলে তোমার ফ্রি থাকবে। জ্বর থাকলে মাথা ব্যথা থাকবে, জ্বর থাকলে পেট ব্যথা থাকবে, জ্বর থাকলে হচ্ছে যে খাবারের স্বাদ পাবা না, ক্ষুধা মন্দা, যে খাবারের স্বাদ পাবা না। তবে জ্বর থাকলে তুমি হচ্ছে বমি বমি ভাব লাগবে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে জ্বরের সাথে ফ্রি। জ্বর হইলে আমাদের দেহে যে তাপমাত্রাটা টেম্পারেচারটা ইনক্রিজ হয়, টেম্পারেচার ইনক্রিজ হলে আমাদের বডির যে এনজাইমেটিক রিয়াকশনগুলো রয়েছে, মেটাবলিক রিয়াকশনগুলো রয়েছে, সেগুলো হ্যাম্পার্ড হয়। আমাদের যে এনজাইমের যে কাজগুলো সেগুলো ঠিকমতো হতে পারে না অধিক তাপমাত্রার কারণে। তখন আমাদের ক্ষুধামন্দা, বমি বমি ভাব, পেট ব্যথা, মাথা ব্যথা, এগুলো ফ্রি আমরা কিছু জিনিস পাই। হেপাটাইটিসের একটা অন্যতম ব্যাপার হচ্ছে যে আমাদের বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়। বিলিরুবিন এর পরিমাণ বেড়ে যায়। বিলিরুবিনের পরিমাণ কেন বাড়ে?
বিলিরুবিনের পরিমাণ বাড়ে কারণ হচ্ছে যে আমাদের হ্যাপাটাইটিস, যকৃতে ইনফ্লামেশন হচ্ছে, যকৃৎ তখন বেশি বেশি কাজ করবে, বেশি বেশি কাজ করার কারণে বেশি বেশি লোহিত রক্তকণিকা ভাঙবে, বেশি বেশি লোহিত রক্তকণিকা ভাঙার কারণে বেশি বেশি হিমোগ্লোবিন ভাঙবে। আমরা জানি হিমোগ্লোবিন থেকে কি পাওয়া যায়, হিমার গ্লোবিন। হিম একটা আয়রনযুক্ত রঞ্জক পদার্থ, আর একটা হচ্ছে গ্লোবিন। এই আয়রনযুক্ত রঞ্জক পদার্থ হিম থেকে যখন হচ্ছে আয়রনটা চলে যায় তখন আমাদের কি তৈরি হয়, তখন আমাদের আয়রন চলে গেলে তখন আমাদের তৈরি হয় হচ্ছে বিলিরুবিন আর বিলিভার্ডিন। বিলিরুবিনটা বর্ণ হচ্ছে হলুদ আর বিলিভার্ডিনের বর্ণ সবুজ। এটা তোমাদের এর আগে যখন তৃতীয় অধ্যায় পড়িয়েছে তখন সেখানে বিস্তারিত পড়ানো হয়েছে, দ্যাটস এখন এই জিনিসটার বিস্তারিত বলবো না। সো বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়। তো আমরা জানি যে বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেলে আমরা সেটাকে কি বলি, জন্ডিস বলি, তাই না? আমরা বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেলে সেই জিনিসটাকে আমরা জন্ডিস বলি। যে আমাদের দুইটা জিনিস বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে দুইটা জিনিস হলুদ হয়, একটা হচ্ছে আমাদের চোখ হলুদ হয় আর একটা হচ্ছে আমাদের মূত্র হলুদ হয়। তো মূত্র হলুদ হওয়ার কারণ কি, মূত্রের সাথে যে বিলিরুবিনটা বের হয় তার নাম হচ্ছে আমরা বলি ইউরোবিলিনোজেন। ইউরোবিলিনোজেনের পরিমাণটা মূত্রে বেড়ে যায়। ইউরোবিলিনোজেনের পরিমাণটা বেড়ে যাওয়ার কারণে মূত্র হলুদ হয়। আর চোখটা কেন হলুদ হয় আমাদের, কারণ হচ্ছে যে আমাদের চোখের ভেতর কি আছে, চোখের ভেতরে আমাদের কোলাজেন টিস্যু রয়েছে, কোলাজেন তন্তুকার টিস্যু। এই কোলাজেন টিস্যুর প্রতি এই বিলিরুবিনের আকর্ষণ রয়েছে। কোলাজেন টিস্যুর প্রতি এই বিলিরুবিনের আকর্ষণ আছে। এই আকর্ষণের কারণে আমাদের কি হয়, যে এই চোখের মধ্যে যে সাদা কোলাজেন টিস্যু রয়েছে, আমাদের চোখের স্ক্লেরা, আমাদের যখন চোখটা হলুদ হয় চোখের মধ্যে সাদা অংশ যেটা দেখতে পাচ্ছি এটাকে বলি স্ক্লেরা। স্ক্লেরার মধ্যে আমাদের অনেক কোলাজেন টিস্যু আছে। এই কোলাজেন টিস্যুর প্রতি বিলিরুবিনের আকর্ষণ আছে বলে এই কোলাজেন টিস্যুতে বিলিরুবিনগুলো জমা হয়। বিলিরুবিনের বর্ণ কি, বিলিরুবিনের বর্ণ হচ্ছে হলুদ। সো বিলিরুবিন যেহেতু হলুদ সেজন্য আমাদের হচ্ছে চোখ কি হয়, হলুদ হয়। আচ্ছা, আমাদের এখানে মনে হয় কিছু স্টুডেন্ট আছে যারা নতুন, মানে হচ্ছে যে জুলজি কোর্স করেনি, তাদের উদ্দেশ্যে একটু বলি যে আরবিসি যদি ভাঙে তাহলে সেখানে পাওয়া যাবে হচ্ছে আমাদের হিমোগ্লোবিন। এই যে আমাদের হিমোগ্লোবিন পাওয়া যাবে, এই হিমোগ্লোবিনের মধ্যে দুইটা অংশ আছে। এই হিমোগ্লোবিনের মধ্যে একটা অংশকে কি বলি আমরা, হিম। এই হিমটা হচ্ছে একটা আয়রনযুক্ত রঞ্জক, Fe2+ যুক্ত রঞ্জক। এই Fe2+ যুক্ত রঞ্জক। আর গ্লোবিনটা কি, গ্লোবিনটা একটা প্রোটিন। এই প্রোটিনটা ভেঙে আলটিমেটলি আমরা যা পাই তাকে আমরা কি বলি, প্রোটিন ভাঙলে আমরা পাই অ্যামাইনো অ্যাসিড। তো আয়রনযুক্ত রঞ্জক থেকে যখন আয়রনটা মুক্ত হয়ে যায়, যে আয়রনযুক্ত রঞ্জক থেকে Fe2+ মুক্ত হয়ে গেছে, যে Fe2+ চলে গেছে, আয়রনযুক্ত রঞ্জক যে আছে এই রঞ্জক থেকে আমাদের কি চলে গেছে, এই রঞ্জক থেকে আমাদের এই Fe2+ মুক্ত হয়ে গেছে। এই Fe2+ মুক্ত হয়ে সেটা কি রূপে জমা থাকে, ফেরিটিন রূপে জমা হয়। কি রূপে জমা হয়, ফেরিটিন রূপে জমা হয়। ফেরিটিন রূপে জমা হয়। এই আয়রনটা যেটা মুক্ত হয় হিমোগ্লোবিন থেকে সেটা কি রূপে জমা হয়, ফেরিটিন রূপে। এই Fe2+ যুক্ত যে রঞ্জক রয়েছে, এই Fe2+ যুক্ত রঞ্জক থেকে আয়রন যখন চলে যাবে তখন ফার্স্টে যে জিনিসটা তৈরি হবে তার নাম হচ্ছে বিলিভার্ডিন। তার নাম কি, বিলিভার্ডিন। বিলিভার্ডিনের বর্ণ কি, সবুজ। এবং বিলিভার্ডিনের পর সেখান থেকে বিলিভার্ডিন থেকে কি তৈরি হয়, তৈরি হয় হচ্ছে বিলিরুবিন। বিলিরুবিনের বর্ণ কি, বিলিরুবিনের বর্ণ হচ্ছে হলুদ। ঠিক আছে, তো এই বিলিরুবিন প্রোডাকশনের আমাদের কাজ। এখন বিলিরুবিনের পরিমাণ বাড়তে পারে কোন কোন কারণে, বিলিরুবিনের পরিমাণ বাড়তে পারে যদি আরবিসি আমার বেশি বেশি ভাঙে তাইলেও হতে পারে। আবার বিলিরুবিনের পরিমাণ এই হ্যাপাটাইটিসের ক্ষেত্রে বাড়ে কারণ আমাদের যকৃৎ ইনফ্ল্যামড হয়ে আছে, যকৃৎ ঠিকমতো কাজ করতে পারছে না। দ্যাটস এই বিলিরুবিন থেকে যে পরিমাণ বিলিরুবিন থেকে পিত্তরস তৈরি করা, পিত্তরঞ্জক তৈরি করার কথা ছিল, যে পরিমাণ বিলিরুবিন থেকে, তারিকুল ইসলাম সাকিব বলেছে এত ইনফরমেশন কিভাবে মনে রাখবা। দেখো, ব্যাপারটা হচ্ছে যে মনে রাখার ব্যাপারটা হচ্ছে বোঝা। তুমি যদি বোঝো তুমি অবশ্যই মনে রাখতে পারবে। এখন বুঝেও কি তুমি আজীবন মনে রাখতে পারবা না, জিনিসগুলোকে একটু বারবার পড়তে হবে, বারবার একটু রিভাইজ করতে হবে। এবং এই জিনিস তো কয়দিন আগেও পড়াইছি।
আর এই যে চোখ কেন হলুদ হয় এটা জাস্ট আমি তোমাদের জানার জন্য বললাম যে চোখ কেন হলুদ হচ্ছে, যেখানে কোলাজেন বেশি থাকে এবং এই কোলাজেনের প্রতি বিলিরুবিনের আকর্ষণ আছে, এই জন্য চোখ হলুদ হয়। আর মূত্রের মাধ্যমে এই বিলিরুবিনটা আমাদের কোন কোন জায়গায় যায়, এই বিলিরুবিনটা আমাদের পিত্তরঞ্জক তৈরি করে, বিলিরুবিনটা আমাদের পিত্তরঞ্জক তৈরি করে। কিছু বিলিরুবিন আমাদের মূত্রের মাধ্যমে বের হয়, কিছু বিলিরুবিন আমার মলের মাধ্যমে বের হয়। মূত্রের মাধ্যমে যেটা বের হয় তাকে আমরা বলি হচ্ছে ইউরোবিলিনোজেন। মলের মাধ্যমে যেটা বের হয় তাকে আমরা বলি স্টার্কোবিলিনোজেন। এবং এই কারণে আমাদের মূত্র এবং মলের কিছুটা কালার হলুদ হয়, ঠিক আছে। এরপর আমরা বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়, চোখ হলুদ হয়, মূত্র হলুদ হয়, আমরা একে জন্ডিস বলি। তারপর আমাদের যদি দীর্ঘদিন থাকে তখন আমাদের হয় লিভার সিরোসিস, এটা ইংরেজিটা হচ্ছে এভাবে সিরোসিস। এই যে লিভার সিরোসিস মানে আসলে কি, লিভার সিরোসিস হচ্ছে যে লিভারের কোষগুলোর জায়গায় কোলাজেন জমা হয়। লিভার সিরোসিস মানে কি, যে লিভারের কোষগুলো নষ্ট হয়ে যে সেখানে কোলাজেন মানে একটা তন্তু, কোলাজেন জমা হয়। কোষগুলো নষ্ট হয়ে যায়, সেখানে কি জমা হয়, কোলাজেন জমা হয়। এই যে কোলাজেন জমা হয়, কোলাজেন জমা হলে যে জিনিসটা হয় আমাদের লিভারটা ছোট হতে থাকে আস্তে আস্তে। এই লিভার যে ছোট হতে থাকে এটাকে আমরা বলি লিভার সিরোসিস বলি। এবং লিভার সিরোসিসটা এই আমার হেপাটাইটিসের একটা অন্যতম লক্ষণ, লিভার সিরোসিস হওয়া। এবং লিভার সিরোসিস হয়ে যখন লিভারের কোষগুলো নষ্ট হয়ে সেখানে কোলাজেন জমা হয়, সেখান থেকে আলটিমেটলি লিভার সিরোসিসের পরবর্তী রূপে আসলে কি হয়, আমাদের লিভার ক্যান্সার হয়। কি হয়, লিভার ক্যান্সার। আর লিভার ক্যান্সার হলে সেই পেশেন্টকে বাঁচানোটা একটু টাফ হয়ে যায়। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমাদের লিভার বা যকৃৎ হচ্ছে যে একমাত্র অঙ্গ, একমাত্র না আরও কিছু অঙ্গ কাটলে বড় হয়, যেটা হচ্ছে কাটলে, বিশেষ করে এই লিভারটা বেশি ইম্পর্টেন্ট, কাটলেও বড় হয়। যে কাটলে বা কোনো কারণে ফেলে দিলে বড় হতে পারে। তো আমাদের যে পেশেন্টগুলো লিভার সিরোসিস হয়ে যায় বা লিভার ক্যান্সার হয়ে যায়, আমরা সেই পেশেন্টের ক্ষেত্রে এই লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে পারি। যে আমার লিভার সুস্থ আছে, আমার লিভার কেটে আমি আরেকজনকে দিয়ে দিলাম। তো লিভার এটাকে কি বলে, এই এক অঙ্গ আরেকজনকে দিয়ে দেওয়াকে আমরা কি বলি, লিভার ট্রান্সপ্ল্যান্ট বলি, ঠিক আছে। আচ্ছা, ধীরে উপরে লাল মার্কার দিয়ে কি লিখছি, আচ্ছা, ধীরে ধীরে পড়াইলেও হচ্ছে এক গ্রুপ অভিযোগ করে যে ভাইয়া ধীরে ধীরে কেন পড়াচ্ছেন, তাড়াতাড়ি পড়ান। তাড়াতাড়ি পড়াইলে এক গ্রুপ অভিযোগ করে ভাইয়া তাড়াতাড়ি কেন পড়াচ্ছেন, ধীরে ধীরে পড়ান। কই যাব আমি বলো, এটা কি রূপে জমা হয়, আমাদের এই যে আয়রনটা আছে, এই যে আয়রনটা মুক্ত হয়ে যায় যে হিমোগ্লোবিন থেকে, এই আয়রনটা কি রূপে জমা হয়, ফেরিটিন রূপে জমা হয়। আবার এক্সট্রা পড়াইলে এক গ্রুপ বলে ভাইয়া এক্সট্রা কেন পড়াচ্ছেন, এক্সট্রা না পড়াইলে এক গ্রুপ বলে যে ভাইয়া এক্সট্রা কেন পড়াচ্ছেন না। ঠিক করে দিছি, ফেরিটিন রূপে জমা হয়। আয়রনটা আমাদের কি রূপে জমা হয়, ফেরিটিন রূপে জমা হয়। আচ্ছা, এখানে যতটুকু বুঝাইছি এতটুকু বুঝতে পারছো যে, আচ্ছা আমি আবার একটু রিপিট করি যে হেপাটাইটিস ভাইরাসের কারণে আমাদের হেপাটাইটিস রোগ হয়। সেই হেপাটাইটিস রোগের প্রথম লক্ষণ হচ্ছে আমাদের জ্বর আসবে,
জ্বরের সাথে আমাদের মাথা ব্যথা থাকে, পেট ব্যথা থাকে, ক্ষুধা মন্দা থাকে, বমি বমি ভাব থাকে। হ্যাপাটাইটিস হলে আমাদের রক্তে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়। এই যে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়, বিলিরুবিনটার বর্ণ হলুদ, এবং বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেলে আমরা যে জিনিসটাকে বলি সেটা জন্ডিস বলি। তো আমরা জন্ডিসের ক্ষেত্রে একটা টার্ম ইউজ করি, জন্ডিস কোনো রোগ না, জন্ডিস একটা উপসর্গ মাত্র। জন্ডিসের ক্ষেত্রে আমরা কি একটা টার্ম করি, জন্ডিস কোনো রোগ নয়, জন্ডিস কোনো রোগ নয়, জন্ডিস ইজ নট এ ডিজিজ, এটা উপসর্গ। উপসর্গ ইংরেজি হচ্ছে সাইন, উপসর্গ মাত্র। যে আমাদের চোখ যখন হলুদ হয়ে যায়, আমাদের চোখ ধরো হলুদ হয়ে গেছে, আমাদের মূত্র হলুদ হচ্ছে, তখন আমরা এটাকে একটা লক্ষণ হিসাবে নিই যে না আমার চোখ মূত্রটা হলুদ হয়ে গেছে, তো তখন আমরা এই জিনিসটাকে জন্ডিস বলি। তো জন্ডিস কিন্তু রোগ না, তো জন্ডিস একটা সাইন, লক্ষণ। কিসের সাইন? হ্যাপাটাইটিস। সে হ্যাপাটাইটিস হলে আমরা এখানে জন্ডিস দেখতে পাই। সো হ্যাপাটাইটিসের একটা লক্ষণ জন্ডিস। সো জন্ডিস মানে কি? বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাওয়া। তো বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেলে আমরা দুইটা জায়গায় বুঝতে পারি, একটা আমাদের চোখ হলুদ হয়ে যায়, একটা আমাদের মূত্র হলুদ হয়ে যায়। চোখ হলুদ হওয়ার কারণটা কি? আমাদের চোখের যে স্ক্লেরা রয়েছে, আমাদের চোখের কোন লেয়ারটা হলুদ হয়, চোখের যে লেয়ারটা হলুদ হয় সেই লেয়ারটাকে বলি আমরা বলি হচ্ছে স্ক্লেরা বলি। চোখের যে লেয়ার, আমাদের চোখের মধ্যে 3টা লেয়ার আছে, তোমাদের 9-10 ছিল কিনা আমি জানি না। চোখের মধ্যে আমাদের 3টা লেয়ার আছে, একটাকে বলি আমরা স্ক্লেরা, একটাকে বলি আমরা কোরয়েড, আর একটা বলি রেটিনা। তো সবচেয়ে বাইরের সাদা যে লেয়ার স্ক্লেরা, সেই স্ক্লেরার মধ্যে প্রচুর কোলাজেন টিস্যু আছে। সেই কোলাজেন টিস্যুর প্রতি বিলিরুবিনের আকর্ষণ আছে, সেজন্য কি হয়, সেই কোলাজেন টিস্যুগুলোর মধ্যে বিলিরুবিন গিয়ে জমা হয় এবং আমাদের চোখ হলুদ দেখা যায়। এছাড়া মূত্র হলুদ হয়। মূত্র হলুদ হওয়ার কারণ কি? এই যে ইউরোবিলিনোজেন, এটা নর্মালি আমাদের মূত্রের মাধ্যমে বের হয়, বাট এই যে বিলিরুবিনের পরিমাণ যে বেড়ে গেছে, বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে এই ইউরোবিলিনোজেনের পরিমাণও বেড়ে যায়। সো ইউরোবিলিনোজেন যদি আমাদের বেড়ে যায়, তখন আমাদের যে সমস্যা হয় তাকে আমরা বলি কি মূত্র হলুদ হচ্ছে, বলতেছি যে আমার প্রস্রাব বেশি হলুদ হচ্ছে। এবং পরবর্তীতে তারপর এখানে দেখিয়েছি যে আমাদের কি হয়, যে আরবিসি ভেঙে আমাদের হিম আর গ্লোবিন তৈরি হয়। এই হিমটা হচ্ছে একটা আয়রনযুক্ত ফেরাস, Fe2+। আমাদের আয়রনের কিন্তু দুইটা ফর্ম আছে, একটা ফেরাস একটা ফেরিক। তো এই যে ফেরাস Fe2+ যুক্ত রঞ্জক তৈরি হয়। এই Fe2+ রঞ্জকটা থেকে Fe2+ যখন চলে যায়, Fe2+ মুক্ত হয়, তখন এটা তৈরি হয় বিলিভার্ডিন। বিলিভার্ডিনের বর্ণ কি? সবুজ। সেই বিলিভার্ডিন রূপান্তরিত হয়ে তৈরি করে বিলিরুবিন, যে বিলিরুবিনের বর্ণ হলুদ। তো এই যে Fe2+ আর এই যে Fe2+ এটা ফেরিটিন রূপে জমা হয়। কেন ফেরিটিন রূপে জমা হয়? পরবর্তীতে আবার যখন হিমোগ্লোবিন তৈরি হবে, যখন এই আয়রনটা ব্যবহার হতে পারে। আর লিভার সিরোসিস একটা ডিজিজ হচ্ছে, যেখানে আমাদের এই হ্যাপাটাইটিস কারণে লিভারের কোষগুলা নষ্ট হয়ে যায়। কোষগুলা নষ্ট হয়ে গেলে এই কোষগুলোর জায়গায় কোলাজেন জমা হয়। এই যে কোষগুলোর জায়গায় কোলাজেন জমা হওয়ার ডিজিজটা, এটাকে বলে লিভার সিরোসিস। তো কোষের জায়গায় কোলাজেন জমা হয়, এটা কোনো ভালো কোনো লক্ষণ না। তো এই যে সিরোসিসের পরবর্তীতে কি হয়, আমাদের লিভার ক্যান্সার হয়। এবং যেটা বলছি যে লিভার আমাদের একটা অঙ্গ, যেটা আমরা কাটলেও বা কাটার পরে হচ্ছে যে আমি বা কাটলে বা কোনো কারণে আমি ফেলে দিলেও আমাদের লিভারটা বড় হতে পারে। আমাদের বডিতে কিছু কোষ আছে যারা হচ্ছে যে ডিভাইড হতে পারে, আবার কিছু কোষ আছে যারা হচ্ছে ডিভাইড হতে পারে না। তো যারা ডিভাইড হতে পারে না তাদেরকে আমরা পার্মানেন্ট সেল বলি। তো লিভার একটা আমাদের পার্মানেন্ট সেল, যে একটা সাইজে বড় হওয়ার পর সে নর্মালি ডিভাইড হয় না, বা কোনো কারণে কোনো সিগন্যাল বা কোনো ইনফ্লামেশন হলে লিভার বড় হয়। আমাদের লিভার কিন্তু বড় হয়, এটাকে বলে আমরা হেপাটোমেগালি বলি। তো এই লিভারের একটা অংশ যদি কেটে দেই, তখন আমাদের লিভার দেখতেছে তার যতটুকু কাজ করার দরকার বা সে যতটুকু কাজ করতো ততটুকু কাজ সে করতে পারছে না। সো সে যেহেতু কাজ করতে পারছে না, তখন লিভারের সেলগুলোকে সিগন্যাল দেয় যে ভাই আমি তো সাইজে ছোট হয়ে গেছে, আমি কাজ করতে পারতেছি না। তখন লিভারের মধ্যে যে কোষগুলো ছিল, যে তারা বিভাজিত আর হচ্ছিল না, তারা বিভাজন শুরু হয় এবং লিভার সাইজ একটু বড় হয়। এটা হচ্ছে লিভারের বৈশিষ্ট্য। আচ্ছা, এখানে যতটুকু বুঝাইছি এতটুকু বুঝতে পারছো? এতটুকুর মধ্যে কোনো সমস্যা আছে কারো? আচ্ছা, তো এবার আসি আমরা হ্যাপাটাইটিস হইলে আমরা হ্যাপাটাইটিসের জন্য কি কি টেস্ট করি। টেস্টের ক্ষেত্রে আমরা প্রথম যে টেস্টটা করি সেটা হচ্ছে 1 নম্বরে যে টেস্টটা করি সেটাকে আমরা বলি বিলিরুবিন টেস্ট। আমরা রক্তে দেখি যে আমাদের বিলিরুবিনের পরিমাণ কত আছে। আমাদের নর্মালি বিলিরুবিনের স্বাভাবিক মাত্রা, বিলিরুবিনের আমাদের কি স্বাভাবিক মাত্রা, আমাদের রক্তে বিলিরুবিনের স্বাভাবিক মাত্রা হচ্ছে তোমার 0.2 থেকে 1 মিলিগ্রাম পার ডেসিলিটার। প্রতি ডেসিলিটারে 0.2 থেকে 1 মিলিগ্রাম বিলিরুবিন আমাদের ব্লাডে থাকবে। তো আমরা ক্লিনিক্যাল জন্ডিস বলতে একটা কথা আছে, যে ল্যাটেন্ট জন্ডিস, যে জন্ডিসটা আমার আছে বাট এই
যে বিলিরুবিনের পরিমাণ কম থাকার কারণে আমি বুঝতে পারতেছি না যে ল্যাটেন্ট মানে সুপ্ত জন্ডিস, ল্যাটেন্ট মানে কি সুপ্ত জন্ডিস, যে বিলিরুবিনের পরিমাণ আমার কম, দ্যাটস ওয়াই আমি বুঝতে পারছি না যে আমাদের যে এখন আমার জন্ডিস আছে কি নাই। এই যে ল্যাটেন্ট জন্ডিস বা সুপ্ত জন্ডিস এটা কত থেকে কতর মধ্যে হয়, যে 0. এটা হচ্ছে যে 1 থেকে 3 মিলিগ্রাম পার ডিএল থাকলে তখন আমরা এই বিলিরুবিনটা আমাদের চোখে বা মূত্রে আসে না, আমরা বুঝতে পারি না, এই জন্য এটাকে বলে আমরা ল্যাটেন্ট জন্ডিস বলি। আর আরেকটা হচ্ছে ক্লিনিক্যাল জন্ডিস। ক্লিনিক্যাল জন্ডিস টার্মিনোলজি হচ্ছে যখন আমরা বুঝতে পারি যে আমাদের জন্ডিস হয়েছে বা আমাদের লিভারে কোনো প্রদাহ হচ্ছে, যে আমাদের চোখে সাইন সিমটম বোঝা যায়, চোখগুলা হলুদ হয়ে যায়, মূত্র হলুদ হয়ে যায়, সেটা হচ্ছে মোর দ্যান 3 মিলিগ্রাম পার ডিএল। এটা হলে আমরা এটাকে বলি ক্লিনিক্যাল জন্ডিস বলি, ঠিক আছে। সো আমরা বিলিরুবিন টেস্ট করে দেখতে পারি, বিলিরুবিনের পরিমাণ যদি 3-এর বেশি থাকে তখন সেটা আমাদের ক্লিনিক্যাল জন্ডিস ইন্ডিকেট করে, এবং সেটা ইন্ডিকেট করে কি আমাদের লিভারে কোনো প্রদাহ বা লিভারে কোনো সমস্যা হয়েছে, যেটাকে আমরা বলি হ্যাপাটাইটিস বলি। এরপর হচ্ছে আমাদের আরেকটা টেস্ট আছে যেটাকে আমরা বলি লিভার ফাংশন টেস্ট। লিভার ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্ট বা ইংরেজিতে শর্ট ফর্ম এটাকে LFT বলা হয়। লিভার ফাংশন টেস্টের ক্ষেত্রে আমরা কিছু লিভার এনজাইম দেখি, আমরা লিভার এনজাইম দেখি, 3টা লিভার এনজাইম দেখি আমরা লিভার, এদের আমরা বলি লিভার এনজাইম। এই এনজাইমগুলোর পরিমাণ দেখে আমরা বুঝতে পারি যে লিভার ফাংশন কেমন আছে। কি জিজ্ঞেস করছে, ডাই কি ভাই, ডাই কই পাইলা, ডিএল, ডিএল ও সরি ডিএল মানে ডেসিলিটার। আচ্ছা, তো দেখো যে লিভার এনজাইম, 3টা এনজাইমের নাম একটু তোমরা মনে রাখতে হবে। একটাকে বলি আমরা অ্যাসপারটেট অ্যামাইনো ট্রান্সফারেজ, অ্যাসপারটেট অ্যামাইনো ট্রান্সফারেজ, এটাকে আমরা শর্ট ফর্মে বলি AST, ঠিক আছে। আরেকটা হচ্ছে অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ, যেটাকে আমরা বলি ALT। আরেকটা হচ্ছে গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ। কারো যদি হচ্ছে যে কেউ কখনো জন্ডিস হয়ে থাকে দেখবা যে এই টেস্টগুলো করা হয়। এই ASTর আরেকটা নাম আছে, ASTর আরেকটা নাম আছে, অ্যাসপারটেট অ্যামাইনো ট্রান্সফারেজ, এটার আরেকটা টার্ম আছে, এটাকে আমরা বলি সিরাম, সেম নাম, দুটো সেম নাম, সিরাম গ্লুটামেট, গ্লুটামেট অক্সালেট ট্রান্স অ্যামাইনেস। নামগুলো জাস্ট তোমরা লিখে রাখো, একবার জাস্ট একটু চোখ বুলাবা, একবারে যে একদম ঝাইরা পড়তে হবে এরকম কিছু নাই। এটা কিছু কিছু বইয়ে এই টার্মিনোলজিগুলো দেওয়া আছে আমি দেখলাম। তো এটাকে আমরা বলি SGOT। তো পরীক্ষার হলে তাহলে দেখবা যে এই জিনিসটা দেওয়া আছে, বা অনেক সময় থাকতে পারে যে আমাদের লিভার ফাংশন টেস্ট, লিভারে আমরা কোন কোন ফাংশন টেস্ট করে থাকি। তো এটা জাস্ট একবার রিডিং দিবা, একদম খুব সিরিয়াসলি পড়া লাগবে, বা না পড়লে জীবন যৌবন চলে যাবে এরকম কিছু না। আর অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজের আরেকটা নাম কি, এটার আরেকটা নাম হচ্ছে সেরাম গ্লুটামেট পাইরুভেট ট্রান্স অ্যামাইনেজ। এটাকে আমরা প্রকাশ করি SGPT দ্বারা, এই যে দেখো SGOT, SGPT, আমরা SGPT দ্বারা প্রকাশ করি, এই যে STLT, এই 3টা টেস্ট আমরা করি। তো তোমাদের আজিবুর স্যারের বইয়ে বলা আছে ট্রান্স অ্যামাইনেজের পরিমাণ
যে এই যে দুইটা এনজাইম ট্রান্স অ্যামাইনেজ না, নর্মালি আমরা এই দুইটা টেস্ট করি যে SGOT আমরা হ্যাপাটাইটিসের ক্ষেত্রে না এই AST আর ALT আমরা ওই বাকি অংশটা নেই না। হ্যাঁ, তো হ্যাপাটাইটিসের ক্ষেত্রে আমরা SGPT-টা টেস্ট করি। তো আমাদের হ্যাপাটাইটিসের ক্ষেত্রে বেশি বাড়ে হচ্ছে এই SGPT বা ALT যেটা আছে, এই ALT-টা আমাদের হ্যাপাটাইটিসের ক্ষেত্রে বেশি বাড়ে। হ্যাপাটাইটিস যদি আমি দেখতে চাই, হ্যাপাটাইটিস দেখার জন্য আমার এইটা বেশি স্পেসিফিক, এই SGPT বা ALT-টা এটা হ্যাপাটাইটিসের ক্ষেত্রে বেশি বেড়ে যায়। তো এটা নর্মাল যে রেঞ্জ তার থেকে অনেক গুণ বেড়ে যায়। নর্মাল রেঞ্জগুলো তোমাদের এখন পুরো মাথা নষ্ট করার দরকার নেই। 3 নম্বরে একটা জিনিস রয়েছে, সেটাকে আমরা বলি প্রথম বিন টাইম। প্রথম বিন টাইম জিনিসটা কি? আমরা তোমাদের ব্লিডিং টাইম, ক্লটিং টাইম পড়িয়েছি। তোমরা আমার ব্যাটলস অফ বায়োলজিতে ব্লিডিং টাইম, ক্লটিং টাইম নিয়ে একটা ভিডিও দেওয়া আছে আলাদা, যেখানে আমরা রক্তক্ষরণকাল এবং রক্ততঞ্চনকাল এই দুইটা জিনিস শিখেছি। আরেকটা টাইম আছে প্রথম বিন টাইম। এখানে এই যে আমাদের প্রথম বিন একটা ক্লটিং ফ্যাক্টর বা রক্ততঞ্চনের ফ্যাক্টর, একটা রক্ততঞ্চনের ফ্যাক্টরের নাম কি? প্রথম বিন। আমরা জানি যে ফুল পরে টুপ করে, ল সবাই এক করে, 60 পরে হওয়া ফুল বাবু, এটা হচ্ছে আমাদের 13টা ক্লটিং ফ্যাক্টর মনে রাখার নাম। এটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, কেউ যদি না দেখে থাকো দেখে আসতে পারো ক্লাস শেষে। তো প্রথম বিন আমাদের একটা ক্লটিং ফ্যাক্টর। এই প্রথম বিনটা নিজে জমাট বাড়তে কত সময় লাগে, সেই সময়টাকে আমরা বলি প্রথম বিন টাইম। তো প্রথম বিন টাইম স্বাভাবিক অবস্থায়, প্রথম বিন টাইম স্বাভাবিক অবস্থায় হচ্ছে 12 থেকে 20 সেকেন্ড সময় লাগে এই প্রথম বিন জমাট বাড়তে। কিন্তু আমাদের হ্যাপাটাইটিস হলে প্রথম বিন টাইমের পরিমাণ আমাদের মোর দেন 25 সেকেন্ড। তো এখানে আমরা প্রথম বিন টাইমে কি দেখি, যে আমাদের এই প্রথম বিন নামক যে এনজাইমটা রয়েছে, প্রথম বিন নামক যে ক্লটিং ফ্যাক্টর আছে, এটা একটা তন্তুতে পরিণত হতে কত সময় লাগে। এটা তন্তুতে পরিণত হতে স্বাভাবিক সময় 12 থেকে 20 সেকেন্ড সময় লাগে। বাট এই প্রথম বিনটা আমাদের কোথায় তৈরি হয় আমরা জানি। প্রথম বিন তৈরি হয় লিভারে তৈরি হয়। প্রথম বিন কই তৈরি হয়? লিভারে তৈরি হয়। আমাদের যতগুলা প্লাজমা প্রোটিন রয়েছে, সব প্লাজমা প্রোটিন আমাদের লিভারে তৈরি হয়। কিন্তু হচ্ছে যে শুধুমাত্র গামা অ্যালবুমিন, গ্লোবিউলিন, শুধু গামা গ্লোবিউলিন আমাদের প্লাজমাতে তৈরি হয়। এছাড়া বাকি যারা আছে সবাই আমাদের কই তৈরি হয়? লিভারে তৈরি হয়। সো লিভারের সমস্যা, দ্যাট মিনস প্রথম বিনের পরিমাণ কমে যাবে। প্রথম বিনের পরিমাণ কমে গেলে স্বাভাবিক অবস্থায় সেই প্রথম বিন থেকে তন্তু তৈরি হতে 12 থেকে 20 সেকেন্ড লাগতো। কিন্তু এখন হ্যাপাটাইটিসের কারণে প্রথম বিনের পরিমাণ কম, তাহলে কত সময় লাগতেছে? 25 সেকেন্ড, মোর দেন 25 সেকেন্ড টাইম লাগছে। তোমাদের এটার মানটাও আজিবুর স্যারের বইয়ে একটা টার্ম বলা আছে যে ট্রান্স অ্যামাইনেজের পরিমাণ, এই যে আজিবুর স্যারের বইয়ে বলা আছে যে লিভার এনজাইমের মধ্যে দেখো এটা একটা ট্রান্স অ্যামাইনেজ, এটা একটা ট্রান্স অ্যামাইনেজ। তো আজিবুর স্যারের বইয়ে বলা আছে যে লিভার ফাংশন টেস্ট করলে আমাদের হচ্ছে ট্রান্স অ্যামাইনেজ এর পরিমাণ হয় 200 থেকে 2000 ইন্টারন্যাশনাল ইউনিট। এটা আজিবুর স্যারের বইয়ে বলা আছে। যে আজিবুর স্যারের বইয়ে বলা আছে যে এই অ্যাসপার্টেট মানে এই ট্রান্স অ্যামাইনেজ এগুলো যদি আমরা টেস্ট করি হ্যাপাটাইটিসের ক্ষেত্রে, তখন তার পরিমাণ কত আসবে? 200 থেকে 2000 ইন্টারন্যাশনাল ইউনিট। আইইউটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিট। আচ্ছা দেখো আবার বলি এখানে কি কি লিখছি, যে হ্যাপাটাইটিস টেস্ট করতে গেলে, হ্যাপাটাইটিস ভাইরাস হলে, হ্যাপাটাইটিস ভাইরাসের কারণে আমরা কিছু টেস্ট করি। এখন এই টেস্টগুলোর কথা সব বইয়ে বলা আছে, 2-3টা বই ঘাটলো এই অ্যান্সারগুলো পেয়ে যাবা। তো একটা টেস্ট করি আমরা বিলিরুবিন টেস্ট, যেটা একদম কমন, চোখ হলুদ হয়ে গেছে সেটা থেকে বিলিরুবিন টেস্ট করি। বিলিরুবিনের স্বাভাবিক মাত্রা হচ্ছে 0.2 থেকে 1 মিলিগ্রাম পার ডেসিলিটার, প্রতি ডেসিলিটারে 0.2 থেকে 1 মিলিগ্রাম থাকবে। এটার পরিমাণ বাড়তে পারে, বেড়ে যদি 1 থেকে 3 মিলিগ্রাম পার ডেসিলিটার হয় তখনও আমাদের জন্ডিসটা সেভাবে বোঝা যায় না। কিন্তু আমার কিন্তু যকৃতে প্রবলেম হওয়া শুরু হয়েছে অলরেডি, তো এই জন্য আমরা একে বলি সুপ্ত জন্ডিস বা ল্যাটেন্ট জন্ডিস। তারপর হচ্ছে এটা যখন হচ্ছে যে প্রকাশ পায় বা আমরা চোখে দেখতে পাই, মূত্রের মাধ্যমে দেখতে পাই, টেস্ট করলে ধরা পড়ে, বা আমরা ডাক্তারের কাছে দৌড়ে যাই কখন? যখন এটা 3 মিলিগ্রাম পার ডেসিলিটারের উপরে চলে যায়, তখন আমাদের চোখ হলুদ হয়ে যায় এবং ডাক্তারের কাছে দৌড়ে যাই। এরপর ডাক্তার আমাদের বিলিরুবিন পরীক্ষার সাথে সাথে একটা লিভার ফাংশন টেস্ট দেয়, যে আমাদের যকৃতের ফাংশন বা যকৃতের কার্যক্ষমতা ঠিক রয়েছে কিনা। তো এই যে এনজাইমগুলো, এই এনজাইমগুলো আমাদের যকৃতের এনজাইম। এই এনজাইমগুলো কি? যকৃতের
এনজাইম। যকৃৎ যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তখন এই এনজাইমগুলোর পরিমাণ বেড়ে যায়। যে যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়েছে তখন যকৃতের যে সেলটা ড্যামেজ হয় সেই সেলটা থেকে এই এনজাইমগুলো ক্ষরণ হয়। তো যকৃতের এই এনজাইমগুলো দেখে আমরা বুঝতে পারি যকৃৎ কি ঠিকমতো কাজ করছে কিনা। এদের পরিমাণ যদি বেড়ে যায় তার মানে কি যকৃতের সেল ড্যামেজের পরিমাণ অনেক বেশি, তার মানে যকৃৎ ঠিকমতো কাজ করছে না, তার মানে লিভার ফাংশন আমার ঠিক নেই। তো এখানে কেমন এনজাইমগুলো আছে? অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ, যেটাকে বলে আমরা এএসটি, বা এটার আরেকটা নাম হচ্ছে সিরাম গ্লুটামেট অক্সালেট ট্রান্সঅ্যামাইনেস, এসজিওটি। এখন বলতে পারো ভাইয়া গ্লুটামেট কি, অক্সালেট কি? গ্লুটামেট, অক্সালেট এগুলো সব কোন ধরনের অ্যাসিড? এগুলো সব অ্যামাইনো অ্যাসিড আমাদের। তারপর হচ্ছে যে অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ, বা যেটাকে আমরা বলি এএলটি, এটার আরেক নাম কি? সেরাম গ্লুটামেট পাইরুভেট ট্রান্সঅ্যামাইনেস। এটা শর্ট ফর্মে আমরা কি দ্বারা প্রকাশ করি? এসজিপিটি। তোমাদের পরীক্ষা হলে পরীক্ষা এমসিকিউ আকারে আসলে জীবনে এই বড় টার্মগুলো ইউজ করবে না, এই এসজিপিটি, এএলটি, এসজিওটি, এএসটি এগুলো দিবে। তার মানে খেয়াল করে দেখো বা মনে রাখবা যে এএসটি যা কথা এসজিওটি সেম কথা, আবার এএলটি যা কথা এসজিপিটি সেম কথা। আর আরেকটা কি আছে? আরেকটা হচ্ছে গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ। আরেকটা কি? আরেকটা হচ্ছে গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ আছে। এই গামা গ্লুটামাইল ট্রান্সফারেজটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। আমরা এই যে হ্যাপাটাইটিস হলে আমরা এই এসজিপিটি বা এএলটি এটা আমরা টেস্ট করে দেখি, কারণ হ্যাপাটাইটিসের ক্ষেত্রে এটা বেশি স্পেসিফিক। যে এএসটি থেকে এএলটি বা এসজিপিটি যেটা রয়েছে এটা হ্যাপাটাইটিসের ক্ষেত্রে বেশি স্পেসিফিক। হ্যাপাটাইটিসের ক্ষেত্রে এটা খুব ভালোভাবে আমাদের বোঝা যায়। লিভার এনজাইমের নর্মাল পরিমাণগুলো তোমাদের জানার দরকার নেই। এএসটি, এএলটি এগুলো নর্মাল পরিমাণ তুমি মনে রাখতে পারবে না, তাও আমি একটা চার্ট দিয়ে দিব না। নর্মালি এদের পরিমাণ যখন হয় প্রায় 200-র বেশি বেড়ে যায়। নর্মালি এদের পরিমাণ অনেক কম, 0 থেকে 10, 0 থেকে 35 এরকম, মানে 100-র নিচে এদের পরিমাণ। কিন্তু হচ্ছে হ্যাপাটাইটিস হলে এদের পরিমাণ প্রায় 200-র উপরে উঠে যায়। আর আরেকটা আছে যে আমাদের প্রথম বিন টাইম, আমাদের এই যে প্রথম বিন হচ্ছে একটা ক্লটিং ফ্যাক্টর। প্রথম বিন কি আমাদের? প্রথম বিন হচ্ছে আমাদের ক্লটিং ফ্যাক্টর নাম্বার 2। প্রথম বিন হচ্ছে আমাদের ক্লটিং ফ্যাক্টর নাম্বার 2। সো হচ্ছে যে আমরা প্রথম বিন যদি দেখি যে এই প্রথম বিনটা যে আমাদের নর্মাল প্রথম বিন একটা জমাট বাঁধতে 12 থেকে 20 সেকেন্ড সময় লাগে, কিন্তু আমাদের যদি হ্যাপাটাইটিস হয় প্রথম বিন জমাট বাঁধতে কত সময় লাগে? 25 সেকেন্ডের মতো সময় লাগে। ঠিক আছে? তো এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এছাড়া তো এতক্ষণ তো আমরা যে হ্যাপাটাইটিস হয়েছে এটা টেস্ট করলাম। এখন হ্যাপাটাইটিসের যে ভাইরাসগুলো আছে সেই ভাইরাসগুলোর জন্য স্পেসিফিক আমার টেস্ট করা লাগবে না যে হ্যাপাটাইটিস এ হয়েছে না বি হয়েছে না সি হয়েছে, তো আমরা ভাইরাস স্পেসিফিক টেস্ট করি। আচ্ছা, যাদের এইচএসসি পরীক্ষা আছে সামনে তারা অনেকে চিন্তিত যে ভাইয়া যে স্লো হারে পড়াচ্ছে ভাইয়া কতটুকু পড়াতে পারবে বা ভাইয়া কতটুকুই বা পড়াবে। তো তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা, তোমরা যারা চিন্তিত মানে যারা এক্সামাইন, তোমাদের এইচএসসি পরীক্ষা তো মোস্ট প্রবাবলি সেপ্টেম্বরের আগে হচ্ছে না, তো এটা হচ্ছে প্রথম কথা। আর ব্যাপারটা হচ্ছে এইচএসসির আগে কিন্তু আমি বলতে পারবো না যে আমি সব কিছু তোমাদের দেখাই দিব বা শেষ হবে। এইচএসসির আগে একটা মিনিমাম পোর্শন আমাদের শেষ হবে। ধরো আমরা বোটানি 4 শুরু করেছি, তো এইচএসসির আগে হয়তো আমাদের 4-এর পর 5, 6 মানে এই মাসের সামনের মাস মিলিয়ে আমার 4, 5, 6 এই 3টা আমাদের শেষ হবে। আর ইউটিউবে আমি হয়তো 1 আর 2 একটা পুরা দিয়ে দিব। সো আমার ইউটিউবে 3 দেওয়া আছে অলরেডি, তো 3, 4, 5, 6 আমার ইউটিউবে 9 দেওয়া আছে অলরেডি। তো বাকি জিনিসগুলো তোমার একটু কষ্ট করে পড়ে নিতে হবে, কারণ এইচএসসির আগে আমি কিন্তু সব কমপ্লিট করতে পারবো না। তাহলে এখন তুমি বলো যে ভাই আমি তাহলে আপনার কাছে কেন পড়তেছি? তুমি পড়তেছো হচ্ছে আমার কাছে জানার জন্য, কারণ তোমার পড়ার মধ্যে একটা ল্যাকিংস রয়ে গেছে, সেই ল্যাকিংসগুলো তোমরা ফুলফিল কভার আপ করার জন্য আমার কাছে পড়ছো, এবং তোমরা মেডিকেল বা অ্যাডমিশন টেস্টগুলো পরবর্তীতে ভর্তি পরীক্ষা দিতে চাও। তো যতটুকু অধ্যায় তুমি পেলা বা যতটুকু জিনিস আমার কাছে জানতে পারলা, যে এই বিস্তারিতগুলাই তোমার আলটিমেটলি নানা জায়গায় অ্যাডমিশন টেস্ট দিতে তোমাকে হেল্প করবে। দ্যাটস ওয়াই তুমি আমার কাছে পড়তেছো। তুমি কিন্তু আমার কাছে সিলেবাস কমপ্লিট করার জন্য পড়ছো না, কারণ আমি তোমাকে সিলেবাস এইচএসসির আগে, এইচএসসি কবে হয়, এইচএসসি যদি লেটে হয়, যে আমার যতটুকু ধারণা এইচএসসি হয়তো মিড অক্টোবরের দিকে বা অক্টোবরের ফার্স্টে এইচএসসি হবে। যদি অক্টোবরের ফার্স্টে এইচএসসি হয়, সেপ্টেম্বরের
মানে 15 তারিখ পর্যন্ত আমরা খুব স্মুথভাবে হয়তো 7th চ্যাপ্টার পর্যন্ত শেষ করতে পারবো। এখন তাড়াহুড়া করে যদি আমি যাই আলটিমেটলি হচ্ছে কি যারা ভালো বোঝে তারা হয়তো বুঝবে, কিন্তু আমার এখানে ভালো স্টুডেন্টের সংখ্যা কয়জন, আমার তো সকলের ব্যাপারে চিন্তা করে পড়াইতে হবে। আর ভালো খারাপ স্টুডেন্টের হচ্ছে বড় কথা যে আমি যদি ইন্ডিভিজুয়ালস তোমাকে এখন না জানিয়ে যাই তুমি আলটিমেটলি অ্যাডমিশন টেস্টগুলোতে গিয়া পিছিয়ে যাবে। এবার তুমি ভালো, তুমি ভাবতেছো যে আমি তো পারি সব, ভাইয়া কেন তো স্লোলি পড়াচ্ছে, তুমি স্লোলি ব্যাপারটা বোঝো, তুমি ব্যাপারটা মাথায় ঢোকাও, তাহলে আলটিমেটলি তোমারও হেল্প হবে। তাড়াহুড়া করে পড়লে কোনো কিছুই ভালো হবে না। এবং আমি এই জিনিসটা কখনোই করব না যে তাড়াহুড়া করে পড়াইতে গিয়ে বা কয়েকজনের জন্য যে আমার কোর্সের কোয়ালিটিটা আমি কমাইতে পারবো না। আমার কোর্সের কোয়ালিটির ব্যাপারটাই হচ্ছে যে আমি বিস্তারিত ডিটেলসে বুঝায় সবাইকে পাঠাবো। সো যে ভালো সেও বুঝবে, যে একটু নিজেকে দুর্বল মনে করে বা দুর্বল না, সে নিজেকে মনে করে দুর্বল বা নিজে মাত্র হচ্ছে যে যুক্ত হয়েছে সেও যেন ব্যাপারটা বোঝে, ঠিক আছে? ভালো খুব ভালোভাবে বুঝবে এবং যে একটু দুর্বল সেও ভালোভাবে বুঝবে। সো একজন ভালোভাবে বুঝবে আরেকজন ভালোভাবে বুঝবে না, সেভাবে আসলে আমি পারবো না আমার কোর্সটাকে রান করার জন্য, ঠিক আছে? এবং 4 অধ্যায়, এই বোটানির 4 অধ্যায়, বোটানির 9 অধ্যায়, জুলজির 4 অধ্যায়, 3 অধ্যায়, তারপর হচ্ছে জুলজির 8 অধ্যায়, এই প্রত্যেকটা অধ্যায় পড়াইতে 1 মাস করে সময় লাগে, প্রত্যেকটা অধ্যায় 1 মাসের অধ্যায়। সো আমি তো তোমাদের যথেষ্ট টাইম দিয়ে পড়াচ্ছি, যে 1.5 ঘন্টার নিচে আমার কোনো ক্লাস যায় না, তারপরেও কিন্তু শেষ হচ্ছে না। আমি কিন্তু তোমাদের সাথে গল্পও করি না, আমার নর্মাল ব্যাচে কিন্তু আমি প্রচুর গল্প করি, ওরা যারা আমার কাছে নর্মাল ব্যাচে পড়ে তারা জানে যে আমি প্রচুর গল্প করি, তোমাদের সাথে কিন্তু গল্পও হচ্ছে না, কিন্তু জাস্ট এই যে আমরা বিস্তারিত পড়াতে চাচ্ছি, দ্যাটস ওয়াই কিন্তু আমাদের টাইম বেশি লাগছে। এবং ইনশাল্লাহ আমরা ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করে দিতে পারবো আমাদের সিলেবাস ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা যারা এইচএসসি আছো, এইচএসসির আগে তোমরা মিনিমাম 60-70% মতো কমপ্লিট করে ফেলবে। এইচএসসির মানটা তোমরা না পড়ে পরের মাসগুলোয় তোমরা পড়ে ফেলবে, তাহলে কিন্তু তোমাদের বায়োলজিটা কভার হয়ে যাচ্ছে। তোমাদের অ্যাডমিশন টেস্ট গিয়ে হবে কিন্তু জানুয়ারি আর ফেব্রুয়ারিতে অ্যাডমিশন টেস্ট হবে। বোটানি 11-12 অধ্যায়ের উপর আমি মোস্ট প্রবাবলি ইউটিউবে ভিডিও দিব। 11 অধ্যায়টা তোমাদের পড়াবো আস্তে আস্তে, কোনো সমস্যা নেই। শোনো, বোটানি 9-এর উপর আমি যা ভিডিও ইউটিউবে দেওয়া আছে, আমার বোটানি 9-এর উপর আমার সালোক সংশ্লেষণ এবং মানে শ্বসন নিয়ে যা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তার বাইরে তোমার কিচ্ছু লাগবে না। এবং আমি আমার ইউটিউব চ্যানেলে তোমার ফটো রেসপিরেশন, স্ক্যাম পাথওয়ে থেকে শুরু করে সব কিছু আলোচনা করছি। সালোক সংশ্লেষণ এবং শ্বসন আমার যে ভিডিও আছে ইউটিউব চ্যানেল, তার বাইরে মানে তার থেকে এক্সট্রা বাংলাদেশের কেউ তোমাকে পড়াবে না। সো এই ভিডিওগুলো দেখলেই এনাফ, এর বাইরে কিন্তু কিছু দেখা লাগে না। এবং ওইগুলাই খুব মজা করে ছন্দ গল্প আকারে জিনিসগুলো শেষ করা হয়েছে। এবং ওই ভিডিওগুলো দেখার পর এই চ্যাপ্টারগুলোর মধ্যে কোনো কারো ঝামেলাই থাকার কথা না 9th চ্যাপ্টারে। আচ্ছা, তো হ্যাপাটাইটিসের টেস্ট গেল। হ্যাপাটাইটিসের টেস্টের ক্ষেত্রে এখন আমরা হচ্ছে ভাইরাস ডিটেকশন, যে আমি ভাইরাস ডিটেকশন করবো, যে কীভাবে আমি ভাইরাসটা ডিটেকশন করতে পারি, ঠিক আছে? ভাইরাসের ক্ষেত্রে আমরা জানি হ্যাপাটাইটিস এ ভাইরাস আছে, হ্যাপাটাইটিস বি ভাইরাস রয়েছে, হ্যাপাটাইটিস সি ভাইরাস রয়েছে, হ্যাপাটাইটিস ডি ভাইরাস রয়েছে, হ্যাপাটাইটিস ই ভাইরাস রয়েছে। তো বাকি যেগুলো আছে, হ্যাপাটাইটিস বি ভাইরাসটা সে একটু জাদ্রেল, হ্যাপাটাইটিস বি ভাইরাস ছাড়া বাকি কেউ জাদ্রেল না। তো এগুলা সবাই আমরা অ্যান্টিবডি দিয়ে টেস্ট করি। অ্যান্টি এইচইভি মানে কি? অ্যান্টি মানে হচ্ছে অ্যান্টিবডি, তার মানে হচ্ছে আমাদের কাছে অ্যান্টিবডি তৈরি করা আছে হ্যাপাটাইটিস ই ভাইরাসের। আমরা ব্লাড নেই, সেই ব্লাডটার মধ্যে আমরা ধরো আমার রক্ত নিলাম, রক্তের মধ্যে হ্যাপাটাইটিস ই ভাইরাস আছে, আমি কি করলাম রক্তের সাথে অ্যান্টি হ্যাপাটাইটিস ই ভাইরাস মিশালাম, অ্যান্টি হ্যাপাটাইটিস ই ভাইরাস মিশালে আমাদের অ্যান্টিজেন অ্যান্টিবডি ক্লাম্পিং হবে, ক্লাম্পিং হয়ে আমরা টেস্ট করতে পারবো। মানে সহজ ভাষায় তুমি হ্যাপাটাইটিস ই ভাইরাস হলে তোমার যে টেস্ট করে তাকে আমরা বলি অ্যান্টি হ্যাপাটাইটিস ই ভাইরাস। হ্যাপাটাইটিস এ ভাইরাস হলে তোমার যে টেস্ট করে সেটাকে বলে অ্যান্টি হ্যাপাটাইটিস এ ভাইরাস। সি এর ক্ষেত্রেও সেম, আমরা অ্যান্টি
হ্যাপাটাইটিস সি ভাইরাস করি। ডি এর ক্ষেত্রে আমরা সেভাবে কোনো টেস্ট করি না স্পেসিফিকভাবে। হ্যাপাটাইটিস ই ভাইরাসের ক্ষেত্রে আমরা কিছু স্পেসিফিক টেস্ট করি, সেটার নাম আমাদের জানতে হবে। সেটার নাম হচ্ছে HBsAg। HBsAg মানে হচ্ছে হ্যাপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন টেস্ট। এই HBsAg যে টেস্টটা, এটার ফুল ফর্ম হচ্ছে হ্যাপাটাইটিস বি, এস দ্বারা বোঝায় সারফেস, এজি দ্বারা অ্যান্টিজেন টেস্ট। তো এই টেস্টটা আমরা কমনলি বাংলাদেশে করি, HBsAg টেস্ট, এবং হ্যাপাটাইটিস বিটা বাংলাদেশ থেকে শুরু করে সকল দেশে কমন, এবং এই হ্যাপাটাইটিসের কারণে কিন্তু প্রতি বছর অনেক মানুষ মারা যায়। তো এই হ্যাপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন টেস্ট করি। আরেকটা আমরা টেস্ট করি হচ্ছে তো এখানে আমরা আরেকটা জিনিস টেস্ট করি, এটার সাথে এটাকে বলে অ্যান্টিবডি অফ HBe। যে আমাদের হ্যাপাটাইটিস বি এর ক্ষেত্রে ওর সারফেসে কিছু অ্যান্টিজেন থাকে, হ্যাপাটাইটিস বি এর সারফেসে আরেকটা অ্যান্টিজেন থাকে যেটাকে আমরা ই অ্যান্টিজেন বলি, ই অ্যান্টিজেন, ঠিক আছে। সো এই ই অ্যান্টিজেনের বিরুদ্ধেও আমরা এই অ্যান্টিবডি টেস্ট করতে পারি। তো হ্যাপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে আমরা এই দুইটা টেস্ট করি, একটাকে বলে HBsAg আর একটাকে বলে আমরা অ্যান্টি-HBe। অ্যান্টি-HBe মানে হচ্ছে অ্যান্টিবডি অফ হ্যাপাটাইটিস বি ভাইরাসের ই অ্যান্টিজেন। হ্যাপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে একটা ছোট হাতের ই অ্যান্টিজেন পাওয়া যায়। তো এই ধরো তোমার HBsAg পজিটিভ আসলো, তুমি ব্লাড টেস্ট করাইলা, ব্লাড টেস্ট করানোর পর তোমার HBsAg পজিটিভ আসছে আর HBsAg নেগেটিভ আসছে। পজিটিভ আসছে মানে তোমার হ্যাপাটাইটিস বি ভাইরাস তোমার আছে, আর নেগেটিভ আসছে মানে কি হ্যাপাটাইটিস বি ভাইরাস নেই। তো তুমি হ্যাপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন দাও নাই, আমার এখানে কেউ আসছো কিনা আমি জানি না, হ্যাপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন দিছো কি দাও নাই। হ্যাপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন যদি না দিয়ে থাকো অবশ্যই দিবা, কারণ হ্যাপাটাইটিস বি ভাইরাস একবার হলে সেটা আর ঠিক হয় না। হ্যাপাটাইটিস বি ভাইরাস একবার হলে সেটা ঠিক হয় না। সো হ্যাপাটাইটিস বি ভাইরাস তুমি টেস্ট করে যদি দেখো তোমার হ্যাপাটাইটিস বি ভাইরাস নেই, তখনই শুধুমাত্র তুমি ভ্যাকসিন দিতে পারবা, তখনই তুমি কি দিতে পারবা, ভ্যাকসিন দিতে পারবা। তো এই যে হ্যাপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিনটা আমরা দিই, হ্যাপাটাইটিস বি ভাইরাসের যে আমরা ভ্যাকসিন দিই, সেই ভ্যাকসিনটার ক্ষেত্রে আমরা 4টা ডোজে দিই, এখন আবার এটা 3 ডোজে দিচ্ছে। আগে হচ্ছে যে মানে আগে ডোজটা ছিল 5 ডোজ, আগে ওষুধ যেটা ছিল সেটা 5 ডোজের ছিল, আর এখন যেটা দেওয়া হয় এখন ইদানিং 4 ডোজের ভ্যাকসিন দিচ্ছে। 5টা ডোজ যেটা ছিল, 5টা ডোজেরটা ছিল যে প্রথমটা ধরো প্রথম যেদিন দিলা ফার্স্টটা দিলা হচ্ছে 0 দিনে, সেকেন্ড যেটা সেটা দিবা হচ্ছে 1 মান্থে, থার্ড যেটা সেটা দিবা হচ্ছে 6th মান্থে, আর ফোর্থ যেটা সেটা দিবা হচ্ছে 1 বছর পর, ঠিক আছে। 1 মান্থ, 0, 1, 6 আর হচ্ছে 1 ইয়ার, আর ফিফথ একটা দেওয়া হয় সেটা হচ্ছে 5 বছর পর, 5 বছর পর একটা দেওয়া হয়। সো এইভাবে একটা দেওয়া হইতো, মানে এই জন্য এই যে 5টা ডোজের যে টিকা এটাকে আমরা পেন্টাভ্যালেন্ট বলি। এই যে 5 ডোজের যে টিকা এটাকে আমরা কি বলি, পেন্টাভ্যালেন্ট, এটাকে আমরা কি বলি, পেন্টাভ্যালেন্ট বলি। বর্তমানে এটাকে 4 ডোজে নিয়ে আসা হয়েছে। বর্তমানে ধরো ফার্স্টে একটা দিলা, 1 মাস পর একটা দিবা, 6 মাস পর একটা দিবা, এই 3টা দিলেই হবে। এবং আর 4 নাম্বারে একটা ধরো 5 বছর পর তুমি একটা দিয়ে নিলা। এই যে 5 বছর পর আমরা যে ডোজটা দিই, 5 ইয়ার্স পর বা 5 বছর পর আমরা একদম পরে যে ডোজটা দিই, এই ডোজটাকে বলা হয় বুস্টার ডোজ। এই ডোজটাকে কি বলা হয়, এই ডোজটাকে আমরা বলি বুস্টার ডোজ। কেন আমরা বুস্টার ডোজ দিই, কারণ আমরা এই যে হ্যাপাটাইটিসের ভ্যাকসিন মানে কি, আমরা হ্যাপাটাইটিস বি ভাইরাসটাকে, এই যে হ্যাপাটাইটিস বি ভাইরাসের যে ভ্যাকসিন আছে না,
এই ভ্যাকসিনটাকে আমরা বলি টক্সয়েড ভ্যাকসিন। টক্সয়েড ভ্যাকসিন, যে আমাদের ভ্যাকসিনের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, ভ্যাকসিনের অনেকগুলো টাইপ আছে, তার মধ্যে হ্যাপাটাইটিস বি ভাইরাসের যে টাইপটা এটাকে টক্সয়েড ভ্যাকসিন বলি। যে হ্যাপাটাইটিস বি না, টক্সয়েড ভ্যাকসিন থাক, এর দিকে যাবো না, শুধু ভ্যাকসিনই জানো। যে হ্যাপাটাইটিস বি ভাইরাসের যে ভ্যাকসিন আছে, ভ্যাকসিন মানে কি, হ্যাপাটাইটিস বি ভাইরাসটাকে আমি নিষ্ক্রিয় করে প্রবেশ করাচ্ছি। সো এই যে অ্যান্টিজেনগুলো আমার বডিতে প্রবেশ করাচ্ছি, তার বিরুদ্ধে আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হবে না। তো অ্যান্টিবডি যে তৈরি হয়, সেই অ্যান্টিবডিটা আমি চাচ্ছি আরও বেড়ে যাক, আরও বাড়ার জন্য 5 বছর পর একটা বুস্টার ডোজ দেওয়া হয়। তো এই হ্যাপাটাইটিস বি ভাইরাসের সবচেয়ে বেশি রিস্ক পপুলেশন কারা, যে সবচেয়ে হাই রিস্ক পপুলেশন হ্যাপাটাইটিস বি ভাইরাসের জন্য হাই রিস্ক পপুলেশন কাদের, সবচেয়ে বেশি হ্যাপাটাইটিস বি ভাইরাস হতে পারে, বলতে পারবা যে কাদের বেশি হ্যাপাটাইটিস বি ভাইরাস হতে পারে? সবচেয়ে বেশি হ্যাপাটাইটিস বি ভাইরাসের রিস্ক পপুলেশন কারা? আমার ছোটবেলায় হ্যাপাটাইটিস বি ভাইরাসের টিকা দিতে আসছিল, আমাদের স্কুলে আসার পর আমি হচ্ছে যে পালায় চলে আসছি। 3টাই দেয়, এখন 3টাই দেয়, বাকি একটা হচ্ছে তুমি একটা বুস্টার ডোজ দিয়ে নিও। হ্যাপাটাইটিস বি ভাইরাসের রিস্ক পপুলেশন কারা বলো তো? এখন 3টাই দেয়, এখন 3টাই দেয়, বললাম না এখন 3টাই দেয়। মানে এই 3টে হচ্ছে রেগুলার ডোজ। এই 3টাকে আমরা কি বলি? এগুলোকে বললাম আমরা রেগুলার ডোজ। না, হ্যাপাটাইটিস বি ভাইরাসের রিস্ক পপুলেশন হচ্ছে আমাদের হেলথ কেয়ার ওয়ার্কার, মানে হচ্ছে ডক্টর, নার্স, এরা। কেন? কারণ হচ্ছে তোমার কাছে একটা পেশেন্ট আসলো, পেশেন্টের তুমি সার্জারি করতে যাচ্ছ, পেশেন্টের সার্জারি করতে গেলে আমাদের অনেক সময় নিডেল প্রিক হয়ে যায়, যে পেশেন্টকে আমরা একটা কাঁচি দিয়ে কাটছি, বা পেশেন্টের একটা জিনিস আমরা কাটছি কাঁচি বা ব্লেড দিয়ে, সেই ব্লেড দিয়ে আমার হাতের মধ্যেও পোঁচ লাগতেই পারে। আমরা যখন সার্জারি করতে যাই, আমাদের সার্জারি করতে গেলে হাতের মধ্যে পোঁচ লাগবেই, এটা আমরা স্বাভাবিক। সো এই একটা পেশেন্টের হ্যাপাটাইটিস বি আছে, আমি জানি না, আমার পোঁচ লাগলো, তার একটা অংশ কাটছি, তার রক্তটা ব্লেডে লাগছে, আবার আমার ব্লেড দিয়ে হাত কাটছে, তার মানে কি ভাইরাসটা আমার দেহের ভেতরে ঢুকে গেল না, তখন কিন্তু আমার হ্যাপাটাইটিস বি ভাইরাস হওয়ার চান্স থাকে। সো দ্যাটস ওয়াই হচ্ছে যে এই হেলথ কেয়ার ওয়ার্কাররা রিস্ক পপুলেশন। এই জন্য আমরা কোনো একটা পেশেন্টের সার্জারি করার আগে তার হ্যাপাটাইটিস আছে কিনা সেটা দেখে নিই। এবং হ্যাপাটাইটিসের পেশেন্ট যদি হয় যে পেশেন্টের হ্যাপাটাইটিস আছে, এখন সার্জারি তো আমার করতে হবে, আমি তো হ্যাপাটাইটিস আছে বলে সার্জারি না করে পারবো না, তখন আমরা ডাবল গ্লাভস পরে সার্জারি করি, যে 2টা গ্লাভস পরার চেষ্টা করি। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে হ্যাপাটাইটিসের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এই জন্য আমরা যখন 3rd ইয়ারে উঠি, 3rd ইয়ার থেকেই তো আমরা ওটিতে যাওয়া শুরু করি, ওটি মানে অপারেশন থিয়েটারে। তো 3rd ইয়ারে ওটাই যখন অপারেশন থিয়েটারে যাই, বা 5th ইয়ারে যখন আমরা নিজেরা অপারেশন অ্যাসিস্ট করি বা অপারেশনে টিচারদের সাথে থাকি, তখন আমাদের বলা হয় যে একবার এই হ্যাপাটাইটিস বি ভাইরাসের অ্যান্টিবডিটা টেস্ট করে নিতে, যে অ্যান্টিবডিটা কি এনাফ পরিমাণে অ্যান্টিবডি আমাদের হ্যাপাটাইটিস ভাইরাসের বিরুদ্ধে আছে কি না। যদি না থাকে তাহলে একটা বুস্টার ডোজ দিয়ে নিতে, যে বুস্টার ডোজ দিয়ে নিলে যে আমরা হ্যাপাটাইটিসের বিরুদ্ধে সেফ আছি। ঠিক আছে, এটা হেলথ কেয়ার ওয়ার্কার বা তোমরা যখন মেডিকেলে যাবা তখন তোমাদের এই নলেজটা লাগবে। আর কেউ যদি হ্যাপাটাইটিসের টিকা দিয়ে না থাকো, তোমার যদি মনে না থাকে তোমরা হ্যাপাটাইটিসের টিকা পাওয়ার কথা, কারণ 2008 সাল থেকে বাংলাদেশ সরকার দিচ্ছে হ্যাপাটাইটিসের টিকা এবং স্কুল কলেজগুলো দেওয়া হয়েছে। তো তোমার যদি মনে না থাকে যে তুমি হ্যাপাটাইটিসের টিকা দাও নাই, অবশ্যই হসপিটালে গিয়ে HBS AG টেস্ট করিয়ে যদি দেখো নাই, তাহলে হ্যাপাটাইটিসের ভ্যাকসিন বা টিকা নিয়ে ফেলো, কারণ এটা ইম্পর্টেন্ট। আর যে মেয়েরা আছো, মেয়েরা যারা লাইভ দেখছো, তাদের যাদের 18 বছর বয়স হয়ে গিয়েছে, তোমরা জরায়ুমুখে ক্যান্সারের টিকা যদি কেউ নিয়ে না থাকো, অবশ্যই জরায়ুমুখে ক্যান্সারের টিকা নিয়ে ফেলবে, তাহলে তুমি জরায়ুমুখের ক্যান্সার থেকে বেঁচে গেলে। নাহলে কিন্তু জরায়ুমুখের ক্যান্সার ফিমেলদের জন্য 2nd মোস্ট কমন ক্যান্সার। ঠিক আছে, আচ্ছা। সো আজকে এতটুকুই। না এই গেল কথা পেন্টাভ্যালেন্ট। আচ্ছা, এখন হ্যাপাটাইটিস হলে বা হ্যাপাটাইটিস ভাইরাস হলে সেটার আসলে আমরা
ট্রিটমেন্ট কি হবে, হ্যাপাটাইটিস বি ভাইরাসের ট্রিটমেন্ট কি। হ্যাপাটাইটিস বি ভাইরাস একবার হয়ে গেলে সেখানে নর্মালি ডাক্তাররা কোনো ট্রিটমেন্ট দেয় না। সেখানে হ্যাপাটাইটিস বি ভাইরাস হয়ে গেলে জাস্ট হচ্ছে যে জন্ডিসটা প্রিভেন্ট করার জন্য বেশি বেশি পানি খেতে বলে, ডাবের পানি, তরল পানি, জুস এগুলা খেতে বলা হয়। তারপর ওই আমরা অনেক জায়গায় হাত ধোয়াই, মাথা ধোয়াই, সেগুলো আসলে কোনো উপকার করে না হাত ধোয়া, মাথা ধোয়ানো। তো এখানে কিছু ওষুধের নাম বলা আছে, ফ্ল্যাবিপিরা, তারপর হচ্ছে যে আর কি কি ওষুধের নাম জানি বলছে। সো ওষুধের নাম জানা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না যে হ্যাপাটাইটিস হলে আমরা কোন ওষুধ দেই বা কি দেই সেটা, কিন্তু হ্যাপাটাইটিস বি এর বিরুদ্ধে আমাদের একটু সেফ থাকা উচিত। যেটা হচ্ছে যে এখানে কিছু ওষুধের কথা বলা যেমন ম্যাট্রোনিডাজল, অ্যামোক্সাসিলিন, ভিটামিন সি, এগুলো তেমন কোনো উপকারের ওষুধ না এখানে। আর গ্লুকোজের শরবত খাওয়াইলে নাকি অনেক উপকার পায়, এগুলো যদিও ফাও কথাবার্তা। আরেকটা কথা, তো হ্যাপাটাইটিস বি থেকে আমরা সেফ থাকতে পারি কিভাবে। হ্যাপাটাইটিস বি, ধরো আমরা সেলুনে যাই, সেলুনে গেলে আমরা হচ্ছে যে ধরো আমরা যে ব্লেডগুলো ব্যবহার করে চুল কাটার জন্য, দাড়ি মুছ কাটার জন্য, সেখানে ওই ব্লেডটা কি নিউ ব্লেড নিচ্ছে কিনা। আগে একটা পেশেন্ট ছিল, সে আগে একটা লোক চুল কেটে গেছে, তার এখানে কাটতে গিয়ে জায়গায় একটু কেটে গেছে, ব্লেডের মধ্যে একটু ব্লাড লাগছে, ও কী করলো, ব্লাডটা কাগজ দিয়ে মুছে রাখছে, মুছে রেখে ওই কাটাটাই আবার আমার সাথে ব্যবহার করলো। ওই পেশেন্টের হ্যাপাটাইটিস বি ছিল বা ওই পেশেন্টের এইডস ছিল, তো ভাইরাসটা ব্লেডে লেগে আছে, আমার এই জায়গাও কেটে গেলো, আমার এখানেও ব্লেড লাগলো, আমার হচ্ছে যে হ্যাপাটাইটিস বি ভাইরাস হয়ে যাবে। তো হ্যাপাটাইটিস থেকে বাঁচার জন্য আসলে আমাদের সেফ থাকা উচিত, পার্সোনাল সেফটিটা মেনটেন করাটা উচিত। এক টিকা দুইবার নিলে কি হচ্ছে কোনো অসুবিধা হয় কি না। এক টিকা দুইবার নিলে কোনো অসুবিধা হয় না, মাঝে মাঝে অনেক সময় রিয়াকশন দেখা যায় যে অলরেডি তোমার বডিতে অ্যান্টিবডি তৈরি আছে, তুমি আবার অ্যান্টিজেন বাইরে থেকে পুশ করলা, রিয়াকশন দেখা যায়। না নেওয়াটা বেটার, নিতে পারো চাইলে। অ্যান্টি এইচবিইটা, অ্যান্টি এইচবিই হচ্ছে যে এই হ্যাপাটাইটিস বি ভাইরাসের দেহে ই অ্যান্টিজেন থাকে, ই অ্যান্টিজেন থাকে, তার বিরুদ্ধে অ্যান্টি এইচবিই মানে অ্যান্টিবডি অফ এইচবিই তৈরি হয়, ঠিক আছে। সো এইটা আমরা টেস্ট করে দেখি, অ্যান্টিবডি অফ এইচবিই। তো এই যে ই অ্যান্টিজেন থাকে, সেই ই অ্যান্টিজেনের বিরুদ্ধে এই অ্যান্টিবডি অফ এইচবিই তৈরি হয়। ওকে, সকলকে টাটা, বাই বাই, সি ইউ। কালকে তো ফ্রাইডে, কালকে